রেকর্ডিং চালু করে দিলাম। এ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিনটা বড় করে নিলাম। আচ্ছা, আমরা ব্লুম ট্যাক্সোনমি পড়বো আজকে। ব্লুম ট্যাক্সোনমি, ব্লুমের ট্যাক্সোনমি। দেখো, এই ব্লুমের ট্যাক্সোনমি কোথায় খুব কাজ করবে? বর্তমানে যেটা আমাদের রিপোর্ট কার্ড বেরিয়েছে না, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে এই ব্লুমের ট্যাক্সোনমি অ্যাটাচ, মানে ব্লুমের ট্যাক্সোনমির উপরেই দাঁড়িয়ে রয়েছে। তো সবার প্রথমে আমরা জানি যে ট্যাক্সোনমি কি। এই ট্যাক্সোনমি শব্দটার সঙ্গে কি আগে কখনো পরিচিত, মানে ব্লুমের ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গায়? হ্যাঁ স্যার, ক্যারোলাস লিনিয়াসের যে হায়ারার্কি আছে ট্যাক্সোনমি, ওইখানে। একদম। বায়োলজিতে আছে। এই ট্যাক্সোনমি শব্দটা এসেছে ট্যাক্সিস বলে একটা শব্দ থেকে। এর অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাস বা বিন্যাসকরণ। গল্প করে দাও। তাহলে কি হলো? ট্যাক্সোনমি কথা, ট্যাক্সিস কথার অর্থ হচ্ছে বিন্যাসকরণ। অর্থাৎ তাহলে আমরা যদি বলি ট্যাক্সোনমি কথাটার অর্থ, তাহলে কি দাঁড়াবে? এর অর্থ দাঁড়াবে নিয়ম বা রুলস, বা যেটাকে আমরা আইন বলি, সেই তার বিন্যাসকরণ করা। তো এখন ব্লুম কি করেছেন, এই বিন্যাসকরণ তিনি কি করেছেন বা কার উপরে করেছেন, সেটা আমরা এবার জানবো। সেটা হচ্ছে এই ব্লুমের প্রকৃত নাম হচ্ছে বেঞ্জামিন ব্লুম। বেঞ্জামিন ব্লুম, মাঝখানে একটা এস রয়েছে যদিও। বেঞ্জামিন এস ব্লুম। এই বেঞ্জামিন ব্লুম আমেরিকার একটা ইউনিভার্সিটি, শিকাগো ইউনিভার্সিটি। এই শিকাগো ইউনিভার্সিটির বা শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এবং তার যারা সহকারীগণ ছিলেন, মানে যারা একসঙ্গে কাজ করেছেন, তারা কিন্তু সর্বপ্রথম শিক্ষাক্ষেত্রে, মানে এডুকেশনে, এই ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেছেন বা ট্যাক্সোনমির উদ্ভব করেছেন, এবার ধারণা দিয়েছেন। কত সালে? সালটা হচ্ছে 1956, 1956 সালে। কি করেছেন ব্লুম? তিনি একটা প্রবন্ধ বা একটা এসে তিনি প্রকাশ করেছিলেন। প্রকাশটা হচ্ছে এরকম, মানে যে লেখাটা তিনি লিখেছিলেন সেটা হচ্ছে ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ, এডুকেশনাল অবজেক্টিভস, অবজেক্টিভস, এটা তিনি প্রকাশ করেন। এখানে তিনি শিক্ষাকে, অর্থাৎ শিক্ষামূলক যে উদ্দেশ্য ছিল, এইমস ছিল, গোলস ছিল, সেগুলোকে তিনটি পর্যায়ে ভাগ করেছিল। তিনটি পর্যায়ে বা তিনটে ডোমেনে ভাগ করেছিলেন। এই যে তিনটে, থ্রি ডোমেন্স।
তিনটে ডোমেনে কিন্তু ভাগ করেছিলেন। এই তিনটে ডোমেন কি কি? এক নম্বর হচ্ছে কগনিটিভ ডোমেন। এই ডোমেনটি প্রকাশ করেছিলেন তিনি 1956-এ, যখন তিনি এটা পাবলিশ করেছিলেন, ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস। দুই নম্বর হচ্ছে অ্যাফেক্টিভ অ্যাফেক্টিভ ডোমেন। এই অ্যাফেক্টিভ ডোমেন তিনি প্রকাশ করেছিলেন 1964-এ, একসাথে সব করেননি। এবং তিন নম্বর, যেটাকে আমরা বলছি সাইকো, PSYCHO, সাইকো মোটর ডোমেন। সাইকো মোটর ডোমেন, এটা 1972 এই তিনটে ডোমেন তিনি প্রকাশ করেছিলেন। তাহলে কি কি ডোমেন বললাম? একটা হচ্ছে অ্যাফেক্টিভ, একটা কগনিটিভ, মানে প্রথমে কগনিটিভ, তারপরে অ্যাফেক্টিভ, তারপরে সাইকোমোটর। এবার এই যে তিনটে ডোমেন আছে, তিনটে ডোমেনকে একটা পিরামিডের আকারে বা ত্রিভুজ আকৃতির চিত্রের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। এরকম একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আমি এখানে তো ভালো করে আঁকতে পারছি না, আসলে ইয়েতে আঁকছি, যেহেতু ট্যাবে আঁকছি। তো এই যে এখানে কিন্তু তিনি কগনিটিভ ডোমেনের কটা স্তর বলেছিলেন? 6টা স্তর বলেছিলেন। 6 সাব স্টেপ রয়েছে বা স্টেজ রয়েছে, প্রত্যেকটার না, শুধু এটা কিন্তু প্রথমে কগনিটিভ। তাহলে কগনিটিভের কটা রয়েছে? 6টা কিন্তু উপস্তর রয়েছে, 6 সাব স্টেজেস রয়েছে। তো এই যে 6 সাব স্টেজেস, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কি কি? তিনটে সাব, সরি, 6টা সাব স্টেজেস কি কি? প্রথম সাব স্টেজ কি? জ্ঞান। 2 নম্বর সাব স্টেজ কি হবে? বোধ। 3 নম্বর সাব স্টেজ কি হবে? প্রয়োগ। 4 নম্বর হচ্ছে বিশ্লেষণ। 5 নম্বর হচ্ছে সংশ্লেষণ। এবং 6 নম্বর হচ্ছে মূল্যায়ন। ঠিক আছে, এটা পরবর্তীকালে একটু চেঞ্জ হয়েছিল, আমি সেটাও বলবো, আগে এটা সম্পর্কে বলবো। তাহলে জ্ঞান, বোধ, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন, এটা হচ্ছে কগনিটিভ ডোমেনের 6টা উপস্তর। প্রত্যেকটা উপস্তর সম্পর্কে আগে জেনে নিই, মানে প্রত্যেকটা ডোমেনের উপস্তর, তারপরে এক একটা করে আমি বলছি। তারপরে 2 নম্বর, যেটা অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ, এই অ্যাফেক্টিভ ডোমেনেরও এরকম একটা চিত্র আছে, একই রকম ভাবে ত্রিভুজাকৃতির। এখানে তিনি ভাগ করেছেন আর কি। তো এখানে কি হলো? প্রথমে প্রথমে হচ্ছে সংগ্রহ করা, অ্যাফেক্টিভে। 2 নম্বর হচ্ছে প্রতিক্রিয়াকরণ। 3 নম্বর হচ্ছে মূল্যবোধকরণ বা গুরুত্ব প্রদান। আমি গুরুত্ব প্রদান করি, গুরুত্ব প্রদান। 4 নম্বর উপস্তর হচ্ছে সংগঠন। এবং 5 নম্বর উপস্তর হচ্ছে চরিত্রায়ন। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে অ্যাফেক্টিভ ডোমেন, এই অ্যাফেক্টিভ ডোমেনে কিন্তু আমাদের 5টা
উপস্তর রয়েছে 5টা। আগেরটাই ছিল 6টা, এখানে 5টা। তাহলে 6 আর 5 11টা হলো। এবার লাস্ট হচ্ছে আমাদের সাইকোমোটর ডোমেন। 3 নম্বর হচ্ছে আমাদের সাইকোমোটর ডোমেন। এখানেও ওই রকম একটা চিত্র আছে, যেটা ত্রিভুজাকৃতির চিত্র। এক্ষেত্রেও আমরা দেখব কি আছে। মনোসঞ্চালনমূলক ক্ষেত্রের মধ্যে কি কি পড়ছে। প্রথমেই আসছে সংবেদন। এটাকে কিন্তু আমরা বাংলায় বলি মনোসঞ্চালনমূলক ক্ষেত্র। তাহলে এর মধ্যে প্রথমে যে স্তরটি আছে সেটা হচ্ছে সংবেদন। দ্বিতীয় যে স্তরটি আছে সেটা হচ্ছে সেট, বা এটাকে আমরা স্থিরকরণ বলতে পারি। তিন নম্বর স্তর হচ্ছে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া। চার নম্বর স্তর হচ্ছে যান্ত্রিক কৌশল। এবং 5 নম্বর যে প্রক্রিয়া সেটা হচ্ছে কৌশল। জটিল বাহ্যিক প্রক্রিয়া। তাহলে সাইকোমোটর বা মনোসঞ্চালনমূলকের কটা স্তর হলো? 5টি। 6টা। ও আচ্ছা, এটা 5টা। এবার দেখুন, তিনটে যে স্তর বললাম, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর, এই প্রত্যেকটা স্তর সম্পর্কে এবার আমাদের একটু আলোচনা করতে হবে। এবং তারপরে আমরা জানবো যে পরবর্তীকালে কিভাবে পরিবর্তন হয়ে এসেছে সেটাও আমরা দেখব। কিন্তু আগে আমরা প্রথম থেকে একবার দেখে নিই। তাহলে কগনিটিভ বা জ্ঞানমূলক, যার উপরে দাঁড়িয়ে আপনারা রেজাল্ট তৈরি করছেন বা সবকিছু করছেন, এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমাদের আসে। এই যে আমরা জ্ঞানমূলক বা বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক যে প্রশ্নগুলো করি, এই প্রশ্নগুলো কিন্তু এই কগনিটিভ ডোমেনের যে স্তরগুলো রয়েছে তার ভিত্তিতেই কিন্তু তৈরি হয়েছে। তাহলে আমরা যদি প্রথমে কগনিটিভ ডোমেনটাকে ভালো করে একটু বুঝি। কগনিটিভ ডোমেন এটা কি? জ্ঞানমূলক ক্ষেত্র। কগনিটিভ ডোমেন বাংলায় বলে জ্ঞানমূলক জ্ঞানমূলক ক্ষেত্র। তো এই যে জ্ঞানমূলক ক্ষেত্র, এর একদম নিচের স্তর তাহলে কি হবে? প্রথম জ্ঞান স্যার। একদম। আচ্ছা, এই জ্ঞানমূলক ক্ষেত্র বলুন বা অ্যাফেক্টিভ বলুন বা সাইকোমোটর বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রের উপরের স্তর নিচের স্তরের সঙ্গে সম্পর্কিত, তাই তো? মানে উপরের হ্যাঁ স্তর স্যার। মানে যত উপরে উঠবো আমরা হায়ারকিতে, তত নিচের স্তরের সঙ্গে উপরের স্তরের সম্পর্ক থাকতেই হবে, হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ। স্যার দেখুন হায়ারার্কিটা বেঞ্জামিন ব্লুম কি বলছেন। বেঞ্জামিন ব্লুম একটা কথা বলেছেন, এক্ষেত্রে একটা ইংরেজিতে কোটেশন বলেছিলেন যে, যদিও এটা খুব বেশি দরকার নয় জানার, তবু একটু বলে রাখি এমনি। কগনিটিভ ডোমেন ইনক্লুডস those objectives which deals with, যেটা আমাদের সাথে আচরণ করে, এখানে deals with recall or
রিকগনিশন, রিকল অর রিকগনিশন। কিসের রিকগনিশন বা কিসের রিকল? অফ নলেজ, অফ নলেজ, অফ নলেজ and the development and the development of, কিসের ডেভেলপমেন্ট হবে? of intellectual abilities and skills, intellectual abilities, abilities and skills। এটা হচ্ছে আমাদের যেটা কগনিটিভ ডোমেন, তার সম্পর্কে এটা ব্লুমের মত। তাহলে এর মধ্যেই দেখুন ব্লুম যেটা বলতে চাচ্ছেন সেটা লুকিয়ে আছে। কি বলছে? কগনিটিভ ডোমেন ইনক্লুডস দোজ অবজেক্টিভস, মানে সেই সকল উদ্দেশ্য বা লক্ষ্যগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত, হুইচ ডিলস উইথ, যেটা আমাদের সঙ্গে এখানে আচার বা ব্যবহার করছে। এখানে ডিলস উইথ মানে এটাই, ডিলস ইন মানে ব্যবসা করা, ডিলস উইথ মানে আচরণ করা, আপনারা জানেন। রিকল অর রিকগনিশন, মানে রিকল মানে আমি স্মরণ করতে পারছি, রিকগনিশন মানে চিনতে পারছি, অফ নলেজ মানে জ্ঞান যেটা আমার হয়েছে, যে জ্ঞান বা জন্মেছে আমার মধ্যে বা কোনো শিক্ষার্থীর মধ্যে যে জ্ঞান জন্মেছে, সেটা মানে যেটা আমি জেনেছি সেটাকে আমি রিকল করতে পারছি বা রিকগনিশন করতে পারছি। অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টেলেকচুয়াল এবিলিটিস অ্যান্ড স্কিলস, মানে ইন্টেলেকচুয়াল মানে বৌদ্ধিক বা বুদ্ধিভিত্তিক যে দক্ষতা বা যে কার্যক্ষমতা, সেগুলোও যাতে বিকশিত হয়, এটা হচ্ছে তার মত। এবার আমরা প্রথমে আমরা যেটাই যাব সেটা হচ্ছে আমাদের নলেজ, যেটাকে আমরা একটু আগে জ্ঞান বলেছিলাম। নলেজ, নলেজ বা জ্ঞান একই বিষয়। এটা হচ্ছে জ্ঞানীয়র যে ক্ষেত্র রয়েছে, জ্ঞানমূলক ক্ষেত্র, তার একদম নিচের পর্যায়ে, একদম শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে বলতে মানে একদম নিচের থেকে শেষ, উপরে না, কিন্তু এটা একদম নিচে, প্রথম পর্যায়ে বলা যেতে পারে। শেষ পর্যায়ে বলাটা ভুল হবে, প্রথম পর্যায়ে। তো এক্ষেত্রে আমাদের কি হয়? এক্ষেত্রে আমাদের জ্ঞান জন্মায়। কি জন্মায়? জ্ঞান জন্মায়। কেমন জ্ঞান? কোনো নির্দিষ্ট বিষয় বা বস্তুর উপরে জ্ঞান হয়। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট জ্ঞান এখানে আমাদের হয়। তাহলে এখানে কি প্রয়োগ করতে পারে বা এখানে কি বোধগম্যতা বা আন্ডারস্ট্যান্ডিং এটা কি তৈরি হয়? এই স্তরে কি আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাপ্লিকেশন এই ধরনের কোনো কার্যাবলী কি করতে পারে? না স্যার। না, এখানে কিন্তু কখনোই বোধগম্যতা, যেটাকে আমরা কম্প্রিহেনশন বলি বা আন্ডারস্ট্যান্ডিং বলি, সেটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে কেবলমাত্র একটা মুখস্থ করা বা আহ, মনে রাখা, সংজ্ঞা দেওয়া, এই যে সংজ্ঞা দেওয়া বা কি বা কোথায় বা কখন, এই জাতীয় যে প্রশ্নগুলো আমরা করছি, সেগুলো কিন্তু এখানে আসছে নলেজে। এখানে কিন্তু বোধগম্যতার জায়গা নেই, এখানে কিন্তু প্রয়োগের জায়গা নেই। এবার নির্দিষ্ট জ্ঞান জন্মালো কোনো কিছুর প্রতি, এবং বিমূর্ত জ্ঞান এটাও কিন্তু এর মধ্যে পড়ছে। বিমূর্ত জ্ঞান কেন, কেন বিমূর্ত বললাম আমি কথাটা? কারণ আমরা অনেক সময় এখানে মুখস্থ করছি বিষয়টাকে বাস্তব উপলব্ধি না করে, বা কোনো কিছুকে বাস্তব সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে আমরা না জেনেই মুখস্থ করে ফেলছি। যেমন আমি যদি বলি a+b² এর সূত্র কি, বলবে a²+2ab+b², এটা মুখস্থ করে ফেললো। কিন্তু এই যে a+b² এর থেকে এই যে এটা আসলো, এটা কিভাবে আসলো, এটা কিন্তু ছাত্রছাত্রীরা তখন উপলব্ধি করতে পারে না বা তাদের মধ্যে বোধগম্যতা জন্মায় না, অর্থাৎ মুখস্থ করে ফেললো। নির্দিষ্ট কিন্তু জ্ঞান হলো, কিন্তু জ্ঞানটা বিমূর্ত, কোনো মূর্ত বা কংক্রিট কিন্তু নলেজ তৈরি হচ্ছে না। তাহলে এটা হচ্ছে নলেজ। তাহলে নলেজের বিষয়টা মনে থাকবে, এটা একদম সোজা। সবাই বলবেন, হ্যাঁ, যারা যারা মানে একটু এই বিষয়টা সম্পর্কে অতটা ওয়াকিবহাল নন, তারা জিজ্ঞাসা করবেন। এবার 2 নম্বরে আসছে বোধগম্যতা, মানে যেটাকে আমরা বলছি কম্প্রিহেনশন।
কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশন মানে কি? মানে বোধ, মানে আমি কতটা বুঝতে পারলাম, যেটা আমি পড়লাম, যেটা আমি জানলাম, যার যার জ্ঞান আমার মধ্যে তৈরি হলো, সেটা আমি কতটা উপলব্ধি করতে পেরেছি। অর্থাৎ এটা জ্ঞানমূলক যে ক্ষেত্র, তার দ্বিতীয় স্তর, এটা নলেজের ঠিক উপরে রয়েছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এই স্তরে এটা আশা আমরা করতে পারি যে শিক্ষার্থীর কোনো বিষয় বা বস্তু বা ঘটনা বা কোনো কিছু সম্পর্কে একটা পূর্ণ ধারণা জন্মাবে, একটা পূর্ণ ধারণা জন্মাবে যে কোনো বিষয় সম্পর্কে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পূর্ণ ধারণা তৈরি হবে, এটা বলতে পারি আমরা। আশা করা যায় যে তৈরি হয়েছে, এই স্তরে গেলে তৈরি হবে। এবার এখানে কি কি হতে পারে, যেমন এখানে আমি নলেজের ক্ষেত্রে বললাম বিমূর্ত জ্ঞান জন্মাবে, কিন্তু বাস্তবের সঙ্গে রিলেট করতে পারবে না। নির্দিষ্ট জ্ঞান, একটা বিষয়ে জ্ঞানটা তৈরি হলো কিন্তু তার বোধ তৈরি হলো না, এটা নলেজে বলেছিলাম। কিন্তু কম্প্রিহেনশনে যখন আসবে তখন আমরা কি বলবো, পূর্ণ ধারণা তৈরি হবে। তার মানে আমরা বলতে পারি যে আমরা এটা বলতে পারবো তখন কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট, মানে যেটা মূর্ত সেখান থেকে বিমূর্ত, বা যেটা জানা সেখান থেকে অজানার দিকে সে যেতে পারবে, বা সেই সম্পর্কে তার ধারণা তৈরি হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে মূর্ত থেকে বিমূর্তর দিকে ধারণা তৈরি হবে, মূর্ত থেকে বিমূর্তের ধারণা তৈরি হবে। এটা বলা যেতে পারে নাকি? আমরা 2 নম্বর বলতে পারি যে কিভাবে বা কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে পারবে বা খুঁজে পাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার পারবে। হ্যাঁ স্যার। কেন বা কিভাবে এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে? এই প্রশ্নের উত্তর সে পারবে করতে। 3 নম্বর আমরা এখানে বলতে পারি যে একটা ধারণা থেকে আরেকটা ধারণায় যাওয়ার যে একটা প্রক্রিয়া, মানে যেটাকে আমরা ট্রান্সফরমেশন বা ট্রান্সফার যেটাকে বলি আর কি, রূপান্তরকরণ, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মানে এক ধারণা থেকে আরেক ধারণায় মুভ করা, বা এক ধারণা থেকে আরেক ধারণায় যাওয়া, এই বিষয়টা কিন্তু কম্প্রিহেনশনে হবে। তাহলে কি বললাম, এক ধারণা থেকে অপর ধারণা। এক ধারণা থেকে অপর ধারণায় যাবে, এটা বলতে পারি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বোধগম্যতার স্তরে যেটা জ্ঞান জন্মেছিল নলেজ, সেখান থেকে আরেকটু ঊর্ধ্বগামী হলো বিষয়টা, আর মূর্ত থেকে বিমূর্তের ধারণা তৈরি করতে পারবে, এবং যে আগেরটায় বিমূর্ত জ্ঞান জন্মেছিল সেটাকে বুঝতে পারবে যে কেন হলো। অর্থাৎ কেন কিভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারবে, এক ধারণা থেকে অপর ধারণায় যেতে পারবে, কোনো বিষয়ে মন্তব্য করতে পারবে, মানে কনক্লিউশনে আসতে পারবে। অর্থাৎ একটা সঠিক মন্তব্য করার ক্ষমতা জন্মাবে। এটা কিন্তু আমরা কম্প্রিহেনশনে দেখতে পাই। 1 মিনিট একটু ধরুন। হ্যালো, বলো। হ্যাঁ, ও রান্না করে খাচ্ছে। ফোন তো ঘরে। আমি ক্লাস করাচ্ছি, করিয়ে একটু পরে ফোন করছি। মোটামুটি। না। হুম। আচ্ছা দেখুন, জ্ঞান এবং বোধের পরে এবার আসছে প্রয়োগ। প্রয়োগ মানে অ্যাপ্লিকেশন। এবার
পরের স্তরে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাপ্লিকেশন করবে বলুন? অর্থাৎ 3 নম্বর স্তর হচ্ছে এইটা, বোধের পরে। এখানে শিক্ষার্থী কি করবে? যেগুলো শিখেছে আর কি, যেগুলো ধারণা জন্মেছে তার মধ্যে, সেগুলোকে বাস্তবে বা নতুন পরিস্থিতিতে নতুন সমস্যার সমাধান প্রকল্পে ব্যবহার করবে বা প্রয়োগ করবে। তাহলে আমরা এখানে বলতে পারি নতুন পরিস্থিতিতে অর্জিত জ্ঞান এবং বোধ, অর্জিত জ্ঞান এবং বোধ প্রয়োগ করতে পারবে। এটা বলতে পারি এখানে। বলা যেতে পারে যে হ্যাঁ অ্যাপ্লিকেশনে স্যার তো নতুন হ্যাঁ স্যার। পরিস্থিতিতে অর্জিত জ্ঞান এবং বোধ প্রয়োগ করতে হবে না, এখানে পারবে লিখি, প্রয়োগ করতে পারবে। এইটা কিন্তু স্যার ভাইটাল জায়গা এখানে অ্যাপ্লিকেশন। হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন করব। হ্যাঁ। স্যার বলছি ওই প্রথম স্তরটা যেটা বললেন জ্ঞান, হুম। জ্ঞানের ক্ষেত্রে বললেন বিমূর্ত মানে বিমূর্ত জ্ঞানটা তৈরি হবে, মানে বিমূর্ত জ্ঞানটা সংজ্ঞা আকারে বা কি ওইটা জানবে। আর দ্বিতীয় স্তরে বললেন মূর্ত থেকে বিমূর্ত ধারণা, মানে ওই ধারণাটা কেন আসছে সেইটা হবে, তাই তো? মানে হ্যাঁ 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 সেইটা বোধটা তার হবে। হ্যাঁ, মানে জ্ঞান আর বোধের হ্যাঁ মধ্যে তো একটা পার্থক্য আছে। মানে হ্যাঁ হ্যাঁ আপনি কোন একটা জিনিস সংজ্ঞা জানলেন, মনে করুন সালোক সংশ্লেষ কাকে বলে আপনি সংজ্ঞা জানলেন, বা আপনি আহ, যাই হোক কোনো সায়েন্সের বিষয় হোক বা আর্টসের বিষয় হোক, যাই হোক সংজ্ঞা জানলেন, হুম, কিন্তু কেন হলো বা কিভাবে হলো আপনি সেটা তো জানলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ঠিক আছে, স্যার। আমি বললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, বলে দিল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, বলে দিল। কিন্তু যখন মনে করুন, এই যে আমি বললাম ভালো করে দেখুন, আমি যদি এখানে বলি এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র কি আনা যাবে? বা এ প্লাস বি হোল স্কোয়ারের অন্য কোনো সূত্র কি তৈরি করা যাবে? বা এ মাইনাস বি হুম, হোল স্কোয়ারের কোনো সূত্র কি তৈরি করা যাবে? সে কি বলতে পারবে এই নলেজে, জ্ঞানের স্তরে? না ওটা তো শুধু জ্ঞানটাই সে পাচ্ছে, ওই জন্য সে বলতে পারবে না। হ্যাঁ, এবার মনে করুন আপনি 5E মডেল সম্পর্কে, সরি, আপনি ডেমো দিচ্ছেন। এবার ডেমোতে আপনি একটা প্রশ্ন করলেন যে কি বা কাকে বলে বা কখন কোথায়, এইসব দিয়ে প্রশ্ন করলেন, মানে জেনুইন প্রশ্ন। জেনুইন বলতে এখানে জাস্ট ও একটা এক বাক্যে উত্তর দেবে বা এক শব্দে উত্তর দেবে, যাই হোক এইটুকু। হুম, এবার আপনি ওকে হুম, পরবর্তীকালে একটা প্রশ্ন করলেন, কেন হলো এটা, কেন? কেন হলো হ্যাঁ। এটা, হুম, কিভাবে হলো এটা, বলতে পারবে হুম, এটা কেন হলো? তখন তখন আপনি ওদেরকে কি করতে চাইছেন, ওদের ওই কম্প্রিহেনশন বা বোধগম্যতার জায়গাটাকে চেক করতে চাইছেন, তাই তো? হুম, হুম, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা তো এটা বুঝলে বা এটা জানলে, তাহলে এর একটা তোমাদের জীবনে বা তোমাদের আশেপাশে এর কোনো ব্যবহার বা প্রয়োগ তুমি দেখাতে পারবে? তখন ও প্রয়োগটা হয়ে গেল, তাই না? হুম, হুম, হ্যাঁ, এইটা বুঝতে হচ্ছে পেরেছি। জায়গা। এবার ভালো করে এই কগনিটিভ ডোমেনটা ভালো করে বুঝুন, কারণ এটা না বুঝলে ওই কোশ্চেনিং বা ওই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এই জায়গাগুলো না, ওই জায়গাগুলো মানে কংক্রিট হবে না বিষয়টা। স্যার তার মানে এই স্টেজে এসে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার কিভাবে হলো এই বিষয়টা ওরা বুঝতে পারবে? বোধগম্যতার স্তরে বুঝতে পারবে। বোধগম্যতা স্তরে, হ্যাঁ, আর অ্যাপ্লিকেশনে ওইটা দিয়ে অঙ্ক করতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে অঙ্ক করতে পারবে বা বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। যে কোনো বিষয়কেই আপনি এইভাবেই আপনাকে আনতে হবে। প্রথমে তো আপনি অ্যাপ্লিকেশন করাতে পারবেন না, আগে তো আপনার জ্ঞানই তৈরি হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। এবার আসছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস কথার অর্থ হচ্ছে বিশ্লেষণ। এই বিশ্লেষণ কি? এখানে যে বিষয়টি বুঝতে চাইছে বা যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাকে বোঝার জন্য এগুলোকে ছোট ছোট কয়েকটি অংশে ভাগ করে নিতে হবে শিক্ষার্থীকে, এবং সেই ভাগ করার মধ্য দিয়ে অংশগুলির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বুঝতে পারবে। ভালো করে বুঝুন।
তাহলে এখানে কি বললাম, কি করতে পারবে? সমস্যাকে বা কোনো ঘটনাকে বা কোনো তথ্যকে সমাধানের জন্য বা বোঝার জন্য, এখানে বোঝার জন্য কি করবে? ছোট ছোট অংশে ভাগ করে নেবে। ছোট ছোট অংশে ভাগ করে নেবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সবার জন্য, হ্যাঁ, টেট তারপরে ইন্টারভিউ সবার, ইভেন যারা পরবর্তীকালে অন্যান্য এডুকেশনের যারা সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে তো বিশাল গুরুত্বপূর্ণ। তো সমস্যাকে, ঘটনাকে, তথ্যকে বোঝার জন্য ছোট ছোট অংশে ভাগ করে নেবে এবং এই ছোট ছোট অংশে ভাগ করার মধ্য দিয়ে তাদের মধ্যে সম্পর্ক উত্থাপন করবে, সম্পর্ক বোঝার চেষ্টা করবে। যেমন আমি যদি বলি উৎপাদকে বিশ্লেষণ করো, একটা অঙ্ক আছে না এক ধরনের, আছে তো? ক্লাস স্যার। হ্যাঁ 7-এই স্যার। আছে উৎপাদকে বিশ্লেষণ, ক্লাস 7-এই আছে উৎপাদকে বিশ্লেষণ। এখানে নামটার মধ্যে বিশ্লেষণটা রয়েছে যদিও, কিন্তু এই যে উৎপাদকে বিশ্লেষণ, এই ধরনের অঙ্ক করতে গেলে তাহলে ওকে কি করতে হচ্ছে? এই সমস্যাটিকে ভাঙতে হচ্ছে না, হ্যাঁ স্যার। নাকি? হ্যাঁ স্যার। সমস্যাটাকে ভাঙতে হচ্ছে, ঠিক। এবার মনে করুন চরিত্রের বিশ্লেষণ করতে হবে। কোন একটা চরিত্র আমি পড়েছি, কোনো একটি চরিত্র কেন কাটছে না ভাই? হ্যাঁ, কোনো একটি চরিত্রের বিশ্লেষণ বা চরিত্রের বিশ্লেষণ, ভালো করে বুঝুন, চরিত্রের বিশ্লেষণ কিভাবে? মনে করুন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের সন্দীপ বা নিখিলেশ যে চরিত্র রয়েছে বা বিমলা যে চরিত্র রয়েছে, সেই চরিত্রটির যে চারিত্রিক গুণাবলী বা বৈশিষ্ট্য ভালো মন্দ মিশিয়ে মানুষ সেইগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে করে দেখব। এইখানে ওর এই চরিত্রের বৈশিষ্ট্য ছিল, ওখানে ওই চরিত্রের গুণ ছিল বা দোষ ছিল, এগুলোকে দেখে ভাগ করলাম, মানে ছোট ছোট বিশ্লেষণ করলাম। এইটাকে বলা হচ্ছে চরিত্রের বিশ্লেষণ। এক্ষেত্রে আমরা অ্যানালাইজ করি, করি তো? বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন কিন্তু। হ্যাঁ স্যার। হ্যাঁ তো চরিত্রের বিশ্লেষণ করতে পারি আমরা। আবার যদি আমি আপনাকে বলি যে আপনারা তো সব ভাষা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, আচ্ছা আপনারা বলুন তো রবীন্দ্র সাহিত্য কোন কোন দিক থেকে আমাদের জীবনে প্রভাব বিস্তার করেছে, বা রবীন্দ্র সাহিত্যকে আমরা অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য বলবো কেন সারা বিশ্বের মধ্যে? তখন আপনি রবীন্দ্র সাহিত্যের গুণাবলী বা বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে বিশ্লেষণ করে করে তো সেগুলোকে উত্থাপন করবেন, নাকি? দেখুন, এক হ্যাঁ ধরনের প্রশ্ন হয় না যে অমুক চরিত্রটি সম্পর্কে লেখো বা অমুক চরিত্র সম্পর্কে আলোচনা কর। ইংরাজিতেও এরকম প্রশ্ন হয়, স্কেচ দ্য ক্যারেক্টার অফ অমুক, স্কেচ দ্য ক্যারেক্টার অফ অমুক, এরকম না, এরকম প্রশ্ন থাকে না? যে কোন একটা নাটক পড়লাম বা কোন একটা ছোট গল্প বা উপন্যাস পড়লাম, সেক্ষেত্রে যারা চরিত্র ছিল সেই চরিত্রগুলো সম্পর্কে বড় বড় একটা প্রশ্ন লিখতে দিয়েছে 5 নম্বর, এরকম আছে তো কোশ্চেন, নাকি? তখন আপনারা ওই চরিত্রগুলিকে লেখার সময় পয়েন্ট করে করে লেখেন না, যে এই চরিত্রটা অত্যন্ত সাহসী চরিত্র, এ দুর্বল প্রকৃতির চরিত্র, এ প্রকৃতি প্রেমী চরিত্র, এরকম করে লিখতে হয় তো, মানে পয়েন্ট করে করে লিখি না আমরা? বুঝতে পারছেন না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এরকম করে লেখা হয় তো। এই যে লেখাটা, এটাকে বলা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে বিশ্লেষণ। পরিষ্কার হয়ে গেল আশা করি, অসুবিধা নেই। এবার আপনাকে আমি বললাম ভারতের বিচার ব্যবস্থাকে আপনি উল্লেখ করুন বা ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে লিখুন। তখন আপনি যে পদ্ধতিতে লিখবেন সেই পদ্ধতিটাকে কি পদ্ধতি বলে তাহলে? বলুন, তাড়াতাড়ি বলুন। ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে লিখতে বলা হলো আপনাকে, আপনি যে স্যার পদ্ধতিতে লিখবেন সেটা বিশ্লেষণ, কি পদ্ধতি? রচনা তো বলছি।
এখানে এই যে পদ্ধতিটা, এই যে অ্যানালাইসিস, এই পদ্ধতির মাধ্যমে লিখবেন তো নাকি? হ্যাঁ, বিশ্লেষণ। ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে ছোট ছোট টুকরো টুকরো পয়েন্ট করে করে লিখবেন তো? সেইটাই তো এখানে বলা হ্যাঁ হচ্ছে হ্যাঁ স্যার। এতক্ষণ ধরে। এটাকে বলা হয় অ্যানালাইসিস। এবার ঠিক এর বিপরীত প্রক্রিয়া যেটাকে আমরা বলছি সিনথেসিস। অ্যানালাইসিসের ঠিক বিপরীত প্রক্রিয়া সিনথেসিস। কি বলছে? সিনথেসিস মানে সংশ্লেষণ, বিশ্লেষণ তার উল্টো হচ্ছে সংশ্লেষণ। এবার সংশ্লেষণ বলতে কি বোঝায়? সমন্বয় সাধন। কি বোঝায়? কি বলে, কি বোঝায় বলো তো? সিনথেসিস কথার অর্থ হচ্ছে সমন্বয় সাধন করা। আস্তে, সমন্বয় সাধন করা, তাই তো? দেখুন, গেস্টাল্ট থিওরি আপনারা পড়েছেন বা আপনারা জেনেছেন গেস্টাল্ট থিওরির কথা। ওখানে আপনাদের কি করতে হয়, মানে ওখানে কি করা হয়? ওখানে সমন্বয় সাধন করতে হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, ছোট ও, ছোট খণ্ড থেকে। হ্যাঁ, ছোট ছোট খণ্ড থেকে একটা বৃহত্তর অংশে আনতে হয়, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সংশ্লেষণ বলতে এটাই বোঝায় যেগুলো আপনি ওই বিশ্লেষণ করলেন না ছোট ছোট খণ্ডে, তারপরে আপনি তার সমন্বয় সাধন করলেন। এবার একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আপনি মনে করেন কোন একটি চরিত্রের সম্পর্কে লিখতে বলা হলো, জাস্ট আমি একটা প্রশ্নের কিভাবে আপনি আসেন আমি সেটাই বলছি, শুনুন। মনে করুন আপনি একটা চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করলেন, অনেকগুলো পয়েন্ট দিলেন, একটা দুটো তিনটে চারটে এরকম করে পয়েন্ট দিলেন যে এই চরিত্রের এই বৈশিষ্ট্য, এই গুণ, এই দোষ, হ্যান ত্যান এইসব লিখলেন। লিখে লাস্টে গিয়ে আপনি এক কথায় একটা বা দুটো বাক্যে বা একটা বাক্যে লেখেন না যে সামগ্রিকভাবে এই চরিত্রটি এই প্রকৃতির? লেখেন তো, বা লেখা হয় তো? স্যার ওই উপসংহার যেটা বলছেন ওটা? একদম ঠিক, উপসংহার যেটা আপনি করেন আর কি। একটা ভূমিকা অংশের লাস্টে গিয়ে আমরা যখন সবকিছু কমপ্লিট করি তখন একটা উপসংহার টানি না যে এই, বা আপনি কোনো একটা লেখার নামকরণ লিখতে বলেছে, সরি, উপসংহার। যদি কোনো একটা রচনার নামকরণ লিখতে বলা হয় যে এটার নামকরণ এমন হইলো কেন, তখন অনেক সময় প্রশ্ন আসে চরিত্র ভিত্তিক নামকরণ, বিষয় ভিত্তিক নামকরণ, ব্যঞ্জনাধর্মী নামকরণ, এরকম অনেক কিছু আসে। এবার আপনাকে প্রশ্ন করা হলো এটা এই ধরনের নামকরণ কেন হলো, আপনি তার বিশ্লেষণ করলেন, করে লাস্টে গিয়ে কি লিখলেন যে এই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই গল্পটি বা এই কবিতাটির নামকরণ একটি ব্যঞ্জনাধর্মী নামকরণ, কি একটি চরিত্র ভিত্তিক নামকরণ, কি এটা বিষয়ধর্মী নামকরণ, হ্যাঁ কি না? করি তো? হ্যাঁ স্যার। ওইটাকেই বলা হচ্ছে সিনথেসিস, ওইটাকেই বলা হচ্ছে সিনথেসিস। আশা করি বুঝতে পেরেছেন, নাকি পারলেন না? হ্যাঁ স্যার। বলুন, লাস্ট পার্টটা বলুন তো কি আছে এর, যেটা আপনারা সবাই মূল্যায়ন। করেন ডেমো দেওয়ার সময়। মূল্যায়ন। 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 মূল্যায়ন, আচ্ছা মূল্যায়ন কি করে করে, মূল্যায়ন কিভাবে আনা হয়? তাহলে মূল্যায়ন হচ্ছে জ্ঞানমূলক যে স্তর মানে ক্ষেত্র, সেই ক্ষেত্রের সর্বোচ্চ স্তর, হ্যাঁ কি না? তাহলে মূল্যায়ন হ্যাঁ স্যার। কিভাবে করা হয়? মূল্যায়ন আমরা জানি দু রকম ভাবে করতে হয়। কি? একটা পর্যায়ক্রমিক, আর একটা কি? প্রস্তুতিকালীন। প্রস্তুতিকালীন স্যার। একদম, তার মানে একটা হচ্ছে ফরম্যাটিভ প্রস্তুতিকালীন আর একটা হচ্ছে সামেটিভ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ফরম্যাটিভ আর একটা হচ্ছে সামেটিভ। আপনারা জানেন এগুলো। আচ্ছা আমাকে বলুন তো, যে ক্লাস 1 2 3 4 বা 5 যাই হোক, এই সমস্ত ক্লাসগুলোতে ফরম্যাটিভ কেমন ভাবে আছে বলুন তো? স্যার 20, 20, 30 ফর্মেটিভটা আর সাবমেটিভটা 50। ফরম্যাটিভ হচ্ছে 20 20। সাবজেক্টে স্যার সাবজেক্টে 20 আর চিৎকলা ওই চিৎকলা ওই সাবজেক্ট গুলোতে 10 করে থাকে। হ্যাঁ, মানে আমি মেন সাবজেক্টের কথা বলছি।
ফর্মেটিভের তিনটেতেই কিন্তু 20 করেই থাকে, 30 থাকে না। হ্যাঁ। আর সামেটিভে না। কি থাকে? সামেটিভে থাকে একটাই থাকে আপনার কত, 20, 20, 30, একটাই 50, থাকে 30, আর একটাই থাকে কত? 50 50। লাস্টে। 50। হ্যাঁ, সরি। এটা হচ্ছে মেন সাবজেক্ট গুলো। এবার আর্ট এন্ড যেটা হেলথ, আর্ট আছে একটা, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, আর একটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। ওইখানে থাকে হচ্ছে 10, 15 আর 25। 25। মানে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে 50 থাকে টোটালে, আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনেও 50 থাকে টোটালে। মাথায় রাখবে না? তাহলে ইভালুয়েশন হচ্ছে দু রকম, একটা ফর্মেটিভ একটা সামেটিভ। যেটা সারা বছর ধরে চলে সেটা হচ্ছে ফর্মেটিভ, আর যেটা এক একটা মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয় সেটা হচ্ছে সামেটিভ। তাহলে এখানে আমরা কি করি? আমরা যেটা অর্জন করলাম, যার জ্ঞান হলো, যার বোধ হলো, যার প্রয়োগ করলাম, যাকে বিশ্লেষণ করলাম, যার সমন্বয় সাধন করলাম, সেটা কতটা করতে পারলাম বা কোথায় আমার খামতি রয়েছে, কোথায় আমার সুবিধা অসুবিধাগুলো তৈরি হচ্ছে, সুবিধা কোথায় হলো, অসুবিধা কোথায় তৈরি হলো, সেগুলো সম্পর্কে একটা পরিমাপ করা হয় বা মূল্যায়ন যেটাকে আমরা বলি, সেটা কিন্তু করা হয়ে থাকে। কি বললাম বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আপনাদের কি স্তর? জ্ঞানমূলক স্তর। কি স্তর? কগনিটিভ ডোমেন। জ্ঞান। স্যার বলছি ওই আর্ট আর ওইটা যেটা, ওইটা তো মানে সামেটিভের সাথেই হয়, মানে কোনটা বলো 3বারই তো? হয় না? হ্যাঁ। ওই কোনটা যে আপনার কোনটা বলো? কৃতকলা যেটা বললেন, ওই শারীরিক শিক্ষা আর কর্মশিক্ষা যেটা হ্যাঁ 50-50। ফর্মেটিভও হয় সামেটিভও হ্যাঁ, হয়। ওটা ফর্মেটিভও আছে গো। ফর্মেটিভ সামেটিভ দুটোতেই হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। ফর্মেটিভও আছে। তোমাদের যে ফর্মেটিভের তুমি নাম্বারটা কত আছে? হলিস্টিক প্রোগ্রেস যে রিপোর্ট কার্ডটা আছে না, ওখানে দেখবে ফর্মেটিভেও আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আছে, হ্যাঁ আর স্যার, সামেটিভে ঠিক তো আছে। আছেই। হ্যাঁ, কি প্রশ্ন হচ্ছিল একটু শুনি, কি জিজ্ঞাসা করা হচ্ছিল? আর্ট অ্যান্ড হেলথ এসে ফর্মেটিভের নাম্বার বিভাজনটা জানতে চাইছিলাম আমি। আর্ট অ্যান্ড হেলথের ফর্মেটিভের নাম্বার বিভাজনটা, আচ্ছা আমি এক্ষুনি বলে স্যার দিচ্ছি, তাহলে দেখে নাও। মনে করো আহ, প্রথমে আমি বলছি আর্টের যে নাম্বার বিভাজনটা দেখে নাও। 10, 10, 10 মানে 10 করে থাকে। কত করে থাকে আর্টে? আর হেলথেও কত করে থাকে? একই থাকবে। এখানেও 10, 10, 10 করে থাকে। এটা ফর্মেটিভ কিন্তু। আর্ট অ্যান্ড হেলথ এটা হচ্ছে ফর্মেটিভ এখানে। আর সামেটিভে যেটা বললাম এটা তো বলে দিলাম এখানে 10, 15, 25। ঠিক আছে? তো এবার আমরা চলে আসি, আচ্ছা এই কগনিটিভ ডোমেন থেকে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। কগনিটিভ ডোমেন থেকে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। অ্যাকচুয়ালি যদি বলে ব্লুমস ট্যাক্সোনমি কি, তাহলে স্যার কি বলবো এটা? বাবা। হ্যাঁ স্যার, এটাও আমার কোয়েশ্চেন। স্যার যদি ধরুন মানে এক কথায় বললো যে প্রথমে বললো ব্লুম ট্যাক্সোনমি কি, এটা আপনার এডুকেশনের স্টুডেন্ট না হয় আমি কিভাবে মানে কতটা বলবো স্যার, এটা একটু বলে দিন। হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা আগে বলো তাহলে ব্লুম ট্যাক্সোনমির কি কাজ হলো বলো দেখি। দেখি কেউ মানে বলতে একজন পারে কিনা। শিক্ষার্থী কিভাবে শিখছে এবং শেখা থেকে শুরু করে তার মূল্যায়ন পর্যন্ত কিভাবে মানে ব্যবস্থাপনাটা হচ্ছে, সেটা হচ্ছে ব্লুম ব্যাখ্যা করেছিলেন। একদম। তাহলে আমরা বলতে পারি যে ব্লুম ট্যাক্সোনমি কাকে বলে যদি বলি, তাহলে ব্লুম ট্যাক্সোনমিকে আমরা বলতে পারি যে এমন একটি শিক্ষাগত পরিকাঠামো, ব্লুম ট্যাক্সোনমি হচ্ছে এমন একটি শিক্ষাগত পরিকাঠামো যা আমাদের শিক্ষার উদ্দেশ্য এবং তৎসহ আমাদের যে জ্ঞানমূলক যে ক্ষেত্রের যে দক্ষতাগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করে আমাদেরকে দেখায়। কি বললাম বোঝা গেল কথাটা? আবার একবার বলি। স্যার একবার একটু বলুন। যদি বলে ব্লুম ট্যাক্সোনমি কি, কোথায় গেল ভাই আমার পয়েন্টার খুঁজে পাচ্ছি না পেনে। ব্লুম ট্যাক্সোনমি, ব্লুম ট্যাক্সোনমি কি? বাবা কত বড় এম লিখলাম। ব্লুম ট্যাক্সোনমি কি যদি বলা হয় তাহলে বলবো যে ব্লুম ট্যাক্সোনমি হলো এমন একটি শিক্ষাগত পরিকাঠামো
এটা একটা শিক্ষাগত পরিকাঠামো, ব্লুম ট্যাক্সোনমি। হ্যাঁ, এরকম প্রশ্ন করতেই পারে, অবশ্যই পারে। তাহলে ব্লুম ট্যাক্সোনমি হচ্ছে এমন একটি শিক্ষাগত পরিকাঠামো যা শেখার উদ্দেশ্য বা শিক্ষার উদ্দেশ্য এবং জ্ঞানমূলক ক্ষেত্রের যে দক্ষতাগুলো রয়েছে, জ্ঞানমূলক ক্ষেত্রের যে দক্ষতাগুলো রয়েছে, জ্ঞানমূলক ক্ষেত্রের যে দক্ষতা রয়েছে সেগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করে দেখায়। বিভিন্ন স্তরে ভাগ করে দেখায়, এটা বলতে হবে, এইটাকে বলতে হবে বিভিন্ন স্তরে ভাগ করে বা ভাগ করে দেখায়। এটা বলতে হবে ব্লুম ট্যাক্সোনমি বলতে গেলে, যে শিক্ষাগত পরিকাঠামো যা শিক্ষার উদ্দেশ্য এবং জ্ঞানমূলক ক্ষেত্রের যে দক্ষতা রয়েছে তাকে বিভিন্ন স্তরে ভাগ করে আমাদেরকে দেখায়। আশা করি বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে জ্ঞানমূলক ক্ষেত্র থেকে আর কোনো প্রশ্ন আছে? জ্ঞানমূলক প্রশ্ন থেকে আর কোনো মানে ক্ষেত্র স্যার থেকে আর কোনো একটা প্রশ্ন আছে? স্যার একটা উদাহরণ দিলে ভালো হতো স্যার, একটা উদাহরণের মাধ্যমে সবগুলো যদি হয়ে যেত। বলুন, আপনারাই বলুন মানে না, কি? আপনারাই বলুন না, হয়ে যাবে। আপনারা বলুন, তাহলে দেখবেন যে আপনারা পেরে গেছেন বলতে। স্যার আমি একটা বলবো স্যার, এক কথায় দেখুন কি হচ্ছে কিনা ব্লুমের ট্যাক্সোনমিটা। বলো দেখি। ব্লুমস ট্যাক্সোনমি হলো শিক্ষার একটি সামগ্রিক রূপরেখা যা যা শিক্ষার সামগ্রিক বিকাশের ধারাকে সূচিত করে। হ্যাঁ, হবে। হচ্ছে স্যার? না, উনি সেটা বলছেন না। তুমি যেটা বলেছো সেটা সংজ্ঞা হয়ে গেল, ঠিক আছে। কিন্তু উনি বললেন যে একটা উদাহরণের মাধ্যমে জ্ঞান, বোধ, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ এগুলো সব একটু বলার চেষ্টা করুন। সেটা কি হবে? দেখুন, আপনাদেরকে আমি খুব সুন্দর করে কয়েকটা ইংরেজিতে শব্দ বলছি, আপনারা বাংলা করে নেবেন, সেটা অবশ্যই পারবেন আশা করি। আর যেমন প্রথম ধাপটা কি ছিল বলুন তো? নলেজ, তাই তো? জ্ঞান। উদাহরণটা আপনারা দেওয়ার চেষ্টা করুন, না পারলে আমি বলবো। কিন্তু আমি স্যার আপনাদেরকে আমি একবার চেষ্টা করব। একটু পরে, 1 মিনিট, আমি কয়েকটা শব্দ বলছি, দেখুন। প্রথমে দেখুন, আমি বললাম নেম, নলেজের মধ্যে আমি বললাম নেম। 2 নম্বর আমি বললাম, মনে করুন, টেল, TELL, টেল। 3 নম্বর মনে করুন আমি বললাম লিস্ট করো, তালিকা করো। 4 নম্বর আমি বললাম মনে করুন আন্ডারলাইন। 5 নম্বর মনে করুন আমি বললাম দেখাও, স্টেট। এই যে এগুলো কিন্তু এক একটা কি, এগুলো কি শব্দ না ভার্ব? মানে শব্দ তো বটেই, এগুলো কি ভার্ব না নাউন? স্যার নাউন এগুলো। নাউন। স্যার নাউন। এগুলো সব কটা ভার্ব, এগুলো সব কটা ভার্ব। দেখা, এগুলো তো ভার্ব। ঠিক আছে, টেল, লিস্ট, আন্ডারলাইন, স্টেট, নেম এগুলো সব কটা ভার্ব। আরেকটা দেখুন, আমি বললাম স্টেট বলার পরে আমি আরেকটা বলছি, দেখুন রিকল। এই যে শব্দগুলো, এই শব্দগুলো সবসময় সূচিত করে যে আপনি কগনিটিভ ডোমেনের নলেজ পার্টে আছেন। ভালো করে বুঝবেন, হ্যাঁ? তাহলে এই যে শব্দগুলো আমি বললাম, এই শব্দগুলো কি সূচিত করে? যে আপনি নলেজ পার্টে আছেন। এবার দ্বিতীয় পার্টটার নাম কি বলুন? বোধ, কম্প্রিহেনসিভ বা বোধ, বোধমূলক।
ফলসলি। আচ্ছা, আমি যদি বলি ভালো করে দেখুন, এক্সপ্লেন, এক্সপ্লেন। আমি যদি বলি, মনে করুন আমি বললাম ডেসক্রাইব, বললাম ডেসক্রাইব, এক্সপ্লেন, ডেসক্রাইব। আমি বললাম কম্পেয়ার, তুলনা করো, কম্পেয়ার। আচ্ছা, আমি বললাম ডিসকাস, আলোচনা করো। আমি বললাম এক্সপ্রেস, প্রকাশ করো। আমি বললাম আইডেন্টিফাই, চিহ্নিত করো। এই যে ভার্বগুলো আমি এখানে বললাম, এগুলো সূচিত করে বা এগুলো বললে বোঝাবে যে আপনি কম্প্রিহেনশন পার্টে আছেন। বোঝা যাচ্ছে নাসিমা ম্যাডাম? হ্যাঁ স্যার। তাহলে নলেজে আপনি কি কি বলবেন? নেম, টেল, লিস্ট, আন্ডারলাইন, স্টেট, রিকল, এগুলোর নাম কি? বাংলাতে আপনি বলতে পারবেন তো? নেম মানে কি? বলো, দেখাও, মানে সংজ্ঞা দাও, হ্যাঁ স্যার। সংজ্ঞা দাও। টেল মানে বলো, লিস্ট মানে তালিকা করো, আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, স্টেট মানে দেখাও, রিকল মানে স্মরণ করে বলো তো। তাহলে এগুলোর মধ্যে কি কোনো বোধের জায়গা আছে? এর মধ্যে কি কোনো না, বোধের এটা পুরো জায়গা আছে? না স্যার। মুখস্থ নির্ভর। না স্যার। এখানে মুখস্থ নির্ভর স্যার। হ্যাঁ, এবার যদি আমি বলি এক্সপ্লেন, ডেসক্রাইব, কম্পেয়ার, ডিসকাস, এক্সপ্রেস, আইডেন্টিফাই, এগুলোতে বলুন জ্ঞান দিয়ে হবে নাকি বোধগম্যতা লাগবে? বোধগম্যতা লাগবে। বোধগম্য। এবার বললাম অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন প্রয়োগ করতে বলছে, তাহলে প্রথমেই যে শব্দটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে অ্যাপ্লাই। ইংরেজিতে মানে প্রয়োগ করো। অ্যাপ্লাই মানে কি? প্রয়োগ করো। এবার দেখুন আর একটা শব্দ বলছি খুব সুন্দর, সেটা হচ্ছে, মনে করুন আপনাকে বলল এমপ্লয়। এমপ্লয় মানে চাকরি দেওয়া না, কিন্তু এখানে এমপ্লয় মানে ব্যবহার করো। 3 নম্বর দেখুন, যদি আমি বলি কনস্ট্রাক্ট, CONS, কনস্ট্রাক্ট, TRUCT, কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট মানে কি? নির্মাণ করা। নির্মাণ করা, নির্মাণ। নির্মাণ করা, নির্মাণ। ঠিক। আচ্ছা, পিকক মডেলের লাস্টে সি কে মানে কনস্ট্রাকশন অফ নলেজ নাকি? হ্যাঁ হ্যাঁ। স্যার। হুম। আচ্ছা, তারপরে আমি আরেকটা শব্দ বললাম ইলাস্ট্রেট, ILLUSTRAT, ইলাস্ট্রেট। এই যে শব্দটা বললাম ইলাস্ট্রেট মানে জানেন তো? ইলাস্ট্রেট করো। অলঙ্করণ। হ্যাঁ, ব্যাখ্যা করো, ব্যাখ্যা। হ্যাঁ, বলা যেতে পারে। তাহলে এই যে ব্যাখ্যা করবে, তাহলে ব্যাখ্যাটা কিভাবে করবে? মানে ব্যাখ্যা করা মানে তো প্রয়োগ করছে নাকি ধারণার? হুম। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার, হ্যাঁ। হ্যাঁ, স্যার। ঠিক ঠিক। আচ্ছা, আমরা অনেক সময় লিখি না স্কেচ দিস ক্যারেক্টার, মানে ছবি আঁকা না, কিন্তু ছবি আঁকা না, লেখো SKETCH, স্কেচ, স্কেচ দ্য ক্যারেক্টার, মানে এই চরিত্রটিকে ফুটিয়ে তোলো, এই চরিত্রটির উপরে আলোকপাত করো, এরকম আমরা প্রশ্ন করি বাংলাতে। এই যে শব্দগুলো আমি এখানে লিখলাম, এই শব্দগুলো যেখানে থাকবে বা যেখানে আপনি ব্যবহার করবেন, সেটা আসলে আপনার মানে প্রয়োগধর্মী প্রশ্ন হবে। আমি কিন্তু এগুলো আপনার প্রশ্নকরণের যে জায়গাটা আমি কিন্তু বলছি, কিন্তু আপনি বুঝতে পারছেন তো আপনারা নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আরেকটা শব্দ বলছি, আপনারা বলবেন এটা কার মধ্যে যেতে পারে। আমি একটা তলাতেই লিখলাম, আলাদা জায়গায় লিখছি, হ্যাঁ। আমি বললাম ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট, এটা কোথায় যাবে? স্যার প্রয়োগ, প্রয়োগ। অ্যাপ্লিকেশনেই হবে। প্রয়োগ, ঠিক ঠিক, অ্যাপ্লিকেশন, ঠিক বলেছে। এবার দেখুন চলে আসুন অ্যাপ্লিকেশনের পরে। আচ্ছা, আমি আর একটা শব্দ আপনাদের বলছি, শব্দটাকে একটু ভালো করে ভাবুন, হ্যাঁ। মনে করুন একটা শব্দ বললাম ড্রামাটাইজ। ড্রামাটাইজ মানে নাটকীয় রূপ দেওয়া বা রূপদান করা, ড্রামাটাইজ।
নাটকীয় স্যার এটাও রূপদান করা। অ্যাপ্লিকেশনে এটাও প্রয়োগই হবে স্যার। হ্যাঁ প্রয়োগ হবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আচ্ছা, কারণ আমি বিষয়টা বুঝে নিলাম, দিয়ে তারপর সেটাকে মানে ধরুন একটা কোনো বলো। আহ, নাটক বা একটা কোনো গল্প, সেটা মানে আমি গল্পের ছলে বা নাটক আকারে যদি আমি তাদের সামনে উপস্থাপন করি, তাহলে তো সেটা একদম একদম প্রয়োগই হচ্ছে। একদম একদম ঠিক। এবার আমি আরেকটা শব্দ বলছি, এবার বাকিরা একটু বলার চেষ্টা করুক না। এই যে একটা শব্দ লিখেছি, কি শব্দ এটা? রেকগনিশন, রিকগনিশন। মানে বাকিরা চিনতে একটু পারবে। বলুন, বাকিরা বলুন। নলেজের মধ্যে যাবে স্যার, এটা নলেজ হবে, নলেজ মূলক, জ্ঞানমূলক, আচ্ছা, এটা নলেজ সবাই কি মূলক, বলছেন? জ্ঞানমূলক। এটা প্রয়োগ হয়, প্রয়োগ অ্যানালিসিস অ্যাপ্লিকেশন। নলেজ হবে তো রিকগনিশন। স্যার এটা রেকগনিশনটা স্যার প্রয়োগই তো হবে মনে হচ্ছে। এবার 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 একটু বলি, হ্যাঁ, সবাই শুনবেন ভালো করে জায়গাটা। আমি বললাম ভালো করে শুনুন, হ্যাঁ। রিকল অ্যান্ড আরেকটা স্মরণ। বললাম, আমি বলে নিই, আগে বলে নিই, আমি বলি। এরকম ইন্টারভিউতে করলে কিন্তু নাম্বার কেটে নেবে। স্যাররা বলার আগে আপনি যদি উত্তর দিতে শুরু করে দেন, তাহলে কিন্তু কেটে নেবে নাম্বার। রিকল আর রিকগনিশন এর মধ্যে পার্থক্য কি? রিকল অর্থাৎ স্মরণ করা। মনে স্যার রিকল কথাটা হচ্ছে হলো স্মরণ করা, রিকগনাইজ কোনো কিছু দেখে চিহ্নিত মানে চেনা আর কি। বলবো একটু। স্যার প্রত্যাভিজ্ঞা হবে এটা মনে হচ্ছে। হ্যাঁ, রিকগনিশন মানে প্রত্যভিজ্ঞা, রিকল মানে পুনরুদ্রেক। হ্যাঁ একদম। হ্যাঁ স্যার হ্যাঁ। রিকগনাইজটা হবে বোধ, আর রিকলটা জ্ঞান। হ্যাঁ দেখুন, একটা দুটোই নলেজের মধ্যেই তো যাবে। অনেকক্ষণ পরে একটা প্রশ্নের উত্তর আসলো যে রিকগনিশনটা হবে বোধ। যিনি দিলেন তিনি সঠিক উত্তর দিয়েছেন। কেন দিয়েছেন আমি বলে দিই। রিকল মানে স্মরণ করা, আপনি যেটা পড়েছেন কদিন আগে সেটা আপনাকে ধরা হলো, আপনি সেটা স্মরণ করে বলছেন, জাস্ট, আর কিচ্ছু না। আর রিকগনিশন মানে আপনি চিনছেন, মানে আপনার যদি সেই জ্ঞানটা বোধের স্তরে না যায়, আপনি যদি কম্প্রিহেন্ড না করতে পারেন ভালো করে, তাহলে কি আপনি সেই বিষয়টিকে, মানে কোনো একটা ব্যক্তিকে বা বস্তুকে বা বিষয়কে কি চিনতে পারবেন, চিহ্নিত করতে পারবেন? বলুন, পারবেন কি? না রিকল স্যার মানে জাস্ট অবশ্যই স্মরণ রিকগনিশন। করা, জাস্ট স্মরণ করা। তাহলে রিকলটা আমি অবশ্যই এর মধ্যে ফেলবো, নলেজ। কিন্তু রিকগনিশনটা কখনোই নলেজ হবে না। এটা কি হবে? কি হবে? বোধ হবে, কম্প্রিহেনশন। একদম। এবার দেখুন, এবার আসছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস অ্যানালাইসিস মানে আমি বলেছিলাম বিশ্লেষণ করা। তাহলে এর মধ্যে প্রথমেই আমরা যে শব্দটাকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অ্যানালাইজ। তারপরে আমি আর কি করতে পারি এর মধ্যে? অ্যানালাইজ করা। আমরা কি এখানে বলতে পারি যে কি বলা যেতে পারে, ক্যাটেগরাইজ বলতে পারি, পৃথকীকরণ করা যেটাকে আমরা বলি। হ্যাঁ স্যার, বা ক্লাসিফিকেশন, যেটা শ্রেণীকরণ। ক্লাসিফিকেশন, ঠিক। ক্লাসিফিকেশন আর ক্যাটেগরাইজ বলতে পারি। কেন এটা বলতে পারি বলুন তো? অ্যানালাইসিস মানে কি বলেছিলাম? ছোট ছোট টুকরো টুকরো অংশে বিভক্ত করা, তাই তো? তাহলে ওখানেই কিন্তু ক্লাসিফিকেশন বা ক্যাটেগরাইজেশনের বিষয়টা চলে আসছে। শ্রেণীকরণ বা পৃথকীকরণ যেটাকে আমরা বলি, সেটা কিন্তু আসছে। আমরা এখানে আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, যেটা অ্যানালাইসিস ক্ষেত্রে আমরা বলতে পারি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট। ডিফারেন্ট, DIFF, ডিফারেন্ট বানানই ভুলে গেলাম, দেখেছেন? DIFFER, ইএনটি। ডিফারেন্সিয়েট। ডিফারেন্সিয়েট করতে পারি। আর কি করতে পারি বলুন তো? আর কি করতে পারি? ডিস্টিংগুইশ করতে পারি, পার্থক্য করা। ডিস্টিংগুইশ করতে পারি। ডিস্টিংগুইশ করতে পারি, পার্থক্য করা। হ্যাঁ স্যার।
ঠিক। আচ্ছা, একটা খুব মাথা খাটিয়ে বলুন তো, যে অ্যানালাইজ করব আমি ছোট ছোট অংশে বিভক্ত করে একটা সমস্যাকে বিশ্লেষণ করব, কিভাবে করব আর কি শব্দ এখানে বসানো যেতে পারে যেটা করলে আমরা অ্যানালাইজের দিকে যেতে পারি বা অ্যানালাইজ করতে পারি? কি বলা যেতে পারে বলুন? স্যার আরেকবার বলুন স্যার। আমি বললাম এমন কোন শব্দ আমরা ব্যবহার করতে পারি অ্যানালাইসের ক্ষেত্রে, যেগুলো আমি এখানে লিখেছি, অ্যানালাইজ, ক্যাটেগরাইজ, ক্লাসিফিকেশন, ডিফারেন্সিয়েট, ডিস্টিংগুইশ, এগুলো সবই অ্যানালাইজের মধ্যেই যাবে, বিশ্লেষণের মধ্যে যাবে। এমন আর কোন পরীক্ষা শব্দ করা আছে? বলতে পারি না? হ্যাঁ বলুন। পরীক্ষা করা, পরীক্ষা মানে এক্সপেরিমেন্ট করতে পারি, যেটা পর্যবেক্ষণ করে, হ্যাঁ, ওটাও তো মানে অ্যানালাইসিস। যেটাকে এক্সামিন বলে বা এক্সপেরিমেন্ট, দুটোই হ্যাঁ, হয়। হ্যাঁ। এক্সপেরিমেন্ট বা এক্সামিন দুটোই হয়। এই যে শব্দগুলো, এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হতে পারে, ইমপ্লিমেন্ট, হ্যাঁ হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্ট মানে কি? প্রয়োগ করা আর কি, মানে তো সেটা কি অ্যানালাইসিসে যাবে? না স্যার, আগেরটাতে স্যার যাবে। এক্সপ্লেইন করা হবে, হ্যাঁ, এক্সপ্লেইন করা কোন একটা জিনিস বলে, নিয়মটা বলে সেটা এক্সপ্লেইন করো, এক্সপ্লেন, এটা অনেক সময় কোশ্চেনে থাকে। এক্সপ্লেন, এক্সপ্লেন, হ্যাঁ এক্সপ্লেনটা হ্যাঁ বোধের স্যার। স্তরে যাবে, বোধ। ঠিক আছে, আমি লিখে দিয়েছিলাম বোধে। ঠিক আছে, ওটা বোধের স্তরে যাওয়াটাই বাঞ্ছনীয়, কারণ ওখানে এক্সপ্লেন করছে মানে বোধ না হলে তো আর এক্সপ্লেন করতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছেন? বোধ হতে হবে, তো তারপরে তো এক্সপ্লেন হ্যাঁ হবে। স্যার। এবার চলে আসুন অ্যানালাইসিসের পরে, চলে আসুন সিনথেসিস। সিনথেসিস আপনাদের মোটামুটি এই কগনিটিভ ডোমেনের উপরে বেশি কোশ্চেন করবে। দেখুন, সিনথেসিস, সিনথেসিস মানে কি বলেছিলাম? সমন্বয় সাধন করা, ঠিক কি না? তাহলে আমরা এখানে এমন কিছু শব্দ বলবো যে শব্দগুলো দেখে মনে হবে যে না, সত্যি সমন্বয় সাধন করা হলো। যেমন আমি বললাম অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ করো। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে কি? অ্যারেঞ্জ করা মানে কি? সাজানো। সাজানো। এই অ্যারেঞ্জের সাথে আমি আরেকটা শব্দ বলতে পারি একই জাতীয়, অ্যাসেম্বল। অ্যাসেম্বল, অনেক সময় দেখেছেন যে বিভিন্ন মানে কম্পিউটারের যে পার্টস গুলো হয়, সেগুলো বিভিন্ন কোম্পানির পার্টস গুলোকে একত্র করে অ্যাসেম্বল করে একটা নতুন কম্পিউটার তৈরি করা হচ্ছে। তো এটা কিন্তু একটা সিনথেসিস প্রক্রিয়া। তো এটা কিন্তু মাথায় রাখবেন যে অ্যাসেম্বল। আর কি বলতে পারি? যুক্ত করে দাও, কম্বাইন, কম্বাইন। গ্যাদার হবে। স্যার মার্জ করে দেওয়াটাকেও বলতে পারি। হ্যাঁ, মার্জ হতে পারে, গ্যাদার হবে। কে বললেন গ্যাদার? স্যার আমি। হুম, আমি তো ভুলে গেছি নাম। সুরজিৎ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে অ্যারেঞ্জ, অ্যাসেম্বল, কম্বাইন, মার্জ, গ্যাদার। আর কি হতে পারে? অর্গানাইজ হতে পারে, সংগঠিত করা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হবে। অর্গানাইজ। আর কি হতে পারে? আর কিছু হতে পারে? দেখুন, একটা শব্দ বলছি, স্যার এই মিক্স শব্দটা করে কোথায় যাবে? দেওয়া। স্যার, একটা শব্দ বলছি, দেখুন, ডিজাইন। এটা কোথায় যাবে এই শব্দটা? এটা ওই উপর থেকে দেখুন, নলেজ থেকে কোন স্তরের মধ্যে যাবে? নলেজ থেকে কম্প্রিহেনশনের মধ্যে যাবে মনে হচ্ছে। কম্প্রিহেনশন মধ্যে ডিজাইন যাবে করা তাহলে। নিয়ে অ্যাপ্লিকেশনে যাবে স্যার এটা। আচ্ছা, ডিজাইন করা অ্যাপ্লিকেশনে যেতে পারে, ঠিক আছে, খুব ভালো কথা। আর কোথাও কি যেতে পারে? আর একটু ভালো করে ভাবুন, দেখবেন পেয়ে যাবেন। ডিজাইন করলে আপনি বিভিন্ন চিন্তাগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করেন, নাকি ছোট ছোট চিন্তাগুলোকে, ছোট ছোট ধারণাগুলোকে, ভাবনাগুলোকে একত্রিত করে একটা রূপ দান করেন, কোনটা? কিন্তু কিছু যাবে স্যার, ডিজাইন মানে অনেক চিন্তা সিনথেসিস ভাবনা যাবে করে স্যার। কোনটাকে করা হয়।
আমি কি বললাম বুঝতে পেরেছেন? ছোট ছোট চিন্তা ভাবনাগুলোকে, ধারণাগুলোকে একত্র করে একটা সমন্বয় সাধন করেন তো ডিজাইন করতে গেলে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ডিজাইনটা কিন্তু সিনথেসিসের মধ্যে চলে যাবে। তাহলে এই এই শব্দগুলো এখানে গেল। আর আমি যেভাবে যেগুলো বলছি না, এগুলো মাথায় রাখতে পারলে হয়ে গেল, মানে মূল্যায়নের এই ব্লুমের ট্যাক্সোনমি হয়ে যাবে। আর লাস্ট হচ্ছে ইভালুয়েশন। ইভালুয়েশনে আপনারা কি কি শব্দ ব্যবহার করতে পারেন? ইভালুয়েশনে আপনারা প্রথমেই কি শব্দ ব্যবহার করতে পারেন? ইভালুয়েট। পারেন তো নাকি? ইভালুয়েট শব্দটা তো ইভালুয়েশনের সাথেই খাপ খায়, তাহলে আমরা ইভালুয়েট শব্দটা ব্যবহার করতে পারি। আর আমরা আর একটা শব্দ ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে অ্যাসেস। অ্যাসেস শব্দটা ব্যবহার করতে পারি। আর কি শব্দ ব্যবহার করতে পারি? বিচার করা, মানে জাজ। এই শব্দটা ব্যবহার করতে পারি তো মূল্যায়নের ক্ষেত্রে? পারি না? বলছেন না তো, পারি কি? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার হবে। স্যার পারি স্যার। আচ্ছা, আচ্ছা, আমরা কি এই শব্দটা ব্যবহার করতে পারি? এস্টিমেট বলে একটা শব্দ আছে, হ্যাঁ, ইংরেজিতে এস্টিমেট। এস্টিমেট শব্দটা ব্যবহার করতে পারি? হ্যাঁ স্যার এস্টিমেট শব্দটা ব্যবহার করতে পারি কি? আচ্ছা, আপনারা আমাকে বলুন তো এস্টিমেট কথার অর্থ কি? স্যার এস্টিমেট মানে তো এস্টিমেট করা বলে না, ওটা বাংলা হচ্ছে অনুকরণ স্যার। করা স্যার। অনুকরণ? অনুকরণ না, তো অনুমান, হবে না। অনুমান, অনুমান করা। অনুমান, ঠিক। এটা কি নাউন না ভার্ব না অন্য কিছু? এস্টিমেট এটা নাউন স্যার। নাউন হবে, হ্যাঁ। একদম। অনুমান করা না কিন্তু, এর বাংলা মানে হচ্ছে অনুমান। আচ্ছা, এস্টিমেট কিন্তু একটা ইভালুয়েশনের শব্দ। সরি, আরেকটা শব্দ আমি বললাম জাজমেন্ট। জাজ বলেছি না? হ্যাঁ, জাজ বলেছি। আমি আরেকটা শব্দ বলছি, দেখুন, জাস্টিফাই। জাস্টিফাই করা, বিচার করা, বা মূল্য মানে আনা সামনে, জাস্টিফাই করলাম, আমি আমার যুক্তি দিলাম। এটাও কিন্তু একটা ইভালুয়েশনের মধ্যে আসছে। তো এই যে শব্দগুলো, যেমন আমি লাস্টে আমরা কি করি? কনক্লুড করি, তাই না? আমরা লাস্টে কি করি? উপসংহার টানি। এটা কিন্তু একটা ইভালুয়েশনের শব্দ। তাহলে এই যে শব্দগুলো আমি আপনাদের সামনে এখানে বললাম, এইগুলো একটু মাথায় রাখলে মোটামুটি হয়ে যাবে। তাহলে আপনি যদি প্রশ্ন করেন, ইংরেজিতে হোক বা বাংলাতে হোক বা যেখানেই হোক, আপনি প্রশ্ন করছেন, তাহলে প্রশ্নের ক্ষেত্রে আপনি যখন জ্ঞানমূলক প্রশ্ন দেবেন বা নলেজ বেস কোশ্চেনগুলোকে দেবেন, তখন আপনি কি ধরনের শব্দ ব্যবহার করবেন তাহলে বোঝা গেল? হ্যাঁ স্যার। নলেজ বেসড কোশ্চেন্স, কি ধরনের শব্দ ব্যবহার করবেন বলুন তো? দু একটা উদাহরণ দিন তাহলে। আপনি বলতে পারেন যে ডিফাইন। কি বলতে পারেন? হ্যাঁ, সংজ্ঞা দেওয়া। সংজ্ঞা দাও, 1 নম্বর। 2 নম্বর আপনি কি বলতে পারেন? 2 নম্বর আপনি বলতে পারেন ম্যাচ করো। বলতে পারেন? 3 নম্বর আপনি কি বলতে পারেন? মনে করুন আপনি নেম, মানে নাম বলো, বলতে পারেন। 4 নম্বর কি বলা যেতে পারে? রিকল করো। রিকল। বুঝতে পারছেন না পারছেন না শব্দগুলো? হ্যাঁ, আচ্ছা, যদি বলি আউটলাইন বা আন্ডারলাইন করো, তাহলে কি হবে? আউটলাইনটা স্যার প্রয়োগ হয়ে গেল। হ্যাঁ স্যার আউটলাইন হবে জ্ঞানমূলক। হবে। হবে, জ্ঞানমূলকই হবে। দুটোই দিই। আচ্ছা, আর যদি বলি, মনে করুন মেমোরাইজ বলি, মেমোরাইজ, স্মরণ করে লেখো বা স্মরণ করো, এটা কি হবে? না স্যার, হবে প্রয়োগ স্যার। হয়ে গেল। না মেমোরাইজ হবে, জ্ঞানী জ্ঞান হবে না? হুম। হবে জ্ঞান।
আচ্ছা আচ্ছা, আর একটা দেবো, জাস্ট 8টা দেবো মোটমাট। আমি যদি বলি স্টেট দেখাও, হবে? হ্যাঁ হবে স্যার। হবে, জ্ঞান হবে। জ্ঞান হবে। তাহলে জ্ঞানমূলকের মধ্যে এই ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন। অনেকে জিজ্ঞাসা করে যে স্যার জ্ঞানমূলকের মধ্যে কি কি ধরনের স্যার প্রশ্ন করব? এক্সাম্পল এক্সাম্পল দেওয়াটা। হ্যাঁ, এক্সাম্পল দেওয়াটা হবে। মানে আমি তো 8টা লিখলাম, এ তো আরো তো অনেক কিছুই আছে। গিভ স্যার আমি বলছিলাম এক্সাম্পল। ম্যাথটা স্যার বুঝতে যাবে স্যার? বুঝতে পারছি না, ঠিক করে বলুন, শুনতে পাইনি। বলছি ম্যাথ যেটা লিখেছেন ওটা কি বোধে যেতে পারে? যেতে পারে, তবে দেখুন যদি একদম স্ট্রিক্ট মানে একদম মানে স্ট্রেট কোশ্চেন হয়, স্ট্রেট কোশ্চেন এন্ড স্ট্রেট অ্যান্সার হয়, তাহলে তো আর বোঝা যাবে না। কি বললাম, বোঝা গেল না কথা? মানে যেটা প্রশ্ন এবং সেটা উত্তর খুব সোজাই একদম সরাসরি বেরিয়ে আসছে, মানে তার জন্য কিছু ভাবনা বা চিন্তার প্রয়োজন পড়ছে না, সেক্ষেত্রে তাহলে আমাদের কি মানে ওটা কি বোঝা যাবে? না স্যার, দেখছি স্যার অনেক কিছু যে টার্ম যেগুলো একটা অনেকগুলোতে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ যাবে তো, অনেক কিছু যেতে পারে তো, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো, তার একটা নির্দিষ্ট বেস নেই। দেখুন, নলেজ বেস কোশ্চেন করতে গেলে আপনি এই শব্দগুলোকে ব্যবহার করতে পারেন, এইটা হচ্ছে মূল কথা। কি বললাম, বোঝা গেল? এবার আপনি যদি এখানে বোধমূলক প্রশ্ন করেন, মানে কম্প্রিহেন্সিভ টাইপ কোশ্চেন, কম্প্রিহেন্সিভ, তখন আপনি কিভাবে ব্যবহার করবেন? কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন। কম্প্রিহেন্সিভ বেসড হয় না কম্প্রিহেনশন বেসড কোশ্চেন হয়? আমি তো বাক্যটা মনে হচ্ছে ভুল লিখলাম নাকি? কম্প্রিহেন্সিভ বেস হয় না কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেনশন বেস হয়? না স্যার, কম্প্রিহেন্সিভ কোশ্চেন, বেস্ট না। না না, আমি বললাম কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন এটা লেখা যায় না কম্প্রিহেনশন বেসড কোশ্চেন লেখা যায়? কম্প্রিহেনশন হবে ওটা। হ্যাঁ কম্প্রিহেনশন হয়েছে স্যার। ঠিক ঠিক, কম্প্রিহেনশন বেসড কোশ্চেন। তো এখানে আপনারা কি করতে পারেন দেখুন, এখানে আপনারা যে ধরনের প্রশ্নগুলোকে করতে পারেন, যে যে শব্দ ব্যবহার করতে পারেন এই প্রশ্নের ক্ষেত্রে, সেগুলো একটু ভালো করে দেখেন। এক্ষেত্রে আপনি এক্সপ্লেন করার প্রশ্ন করতে পারেন, ব্যাখ্যা করো। 2 নম্বর এক্সপ্রেস করতে পারেন। 3 নম্বর আপনি আর কি করতে পারেন? 3 এগুলো নম্বর আপনি বললেন করতে পারেন হচ্ছে রিকগনাইজ, একটু আগে বলে দিয়েছি, রিকগনাইজ। আর আপনি কি করতে পারেন? ক্লাসিফাই। কি করতে পারেন? ক্লাসিফাই। আর কি করা যেতে পারে 5 নম্বর আর? ক্লাসিফাই মানে কি স্যার? হ্যাঁ বলুন। ক্লাসিফাই মানে? শ্রেণীকরণ বা আলাদা করা। স্যার এটা তো নলেজ বেসড হয়ে যাবে না? কেন? যদি আপনার বোধ এটা তো বা চিন্তা। যদি আপনার সেই মানে বোধ বা অনুভূতি না জন্মায় বিষয়টা সম্পর্কে, তাহলে আপনি ক্লাসিফাই করতে পারবেন? ক্লাসিফাই তো সরাসরি থাকে না, সরাসরি তো এই উত্তরগুলো পাওয়া যায় না, এগুলো তো না বুঝে করা যাবে না। বুঝতে পারলেন না? আপনি একটা প্রশ্ন করুন তো আমাকে, ক্লাসিফাই করুন, এরকম একটা প্রশ্ন বলুন তো আমাকে, যে কোনো একজন বলুন, আমি বলে দিচ্ছি দেখুন। আচ্ছা, একটা কথা বলবো, একটা প্রশ্ন করছি, আমি বাংলা সাহিত্য থেকে একটা প্রশ্ন করছি। মনে করুন আহ, বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, কথার কথা, বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে এবং সেখানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ রয়েছে। এবার আমি প্রাচীন যুগের বৈশিষ্ট্য, মধ্যযুগের বৈশিষ্ট্য, আধুনিক যুগের বৈশিষ্ট্য যদি ক্লাসিফাই করতে বলি, ওটা সরাসরি বইতে দেওয়া নেই। বিষয়টা দেওয়া আছে কিন্তু ওই পার্থক্যকরণের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেওয়া নেই। তাহলে বিষয়টা না পড়ে বোধগম্যতা যদি না জন্মায়, তাহলে কি করতে পারবে ক্লাসিফিকেশন? না। হ্যাঁ, ঠিক করে ভেবে বলবেন। হ্যাঁ, ডেসক্রাইবের পরে আর আসছে ডিসকাস। ডিসকাস, ডিসকাস কিন্তু কম্প্রিহেনশন বেসড কোশ্চেন। আর কি আসছে? আমি যদি বলি কনভার্ট, কনভার্ট করা, কনভার্ট করা মানে কি?
রূপান্তর। রূপান্তর। এটা না অ্যাকচুয়ালি এটা দুটোর মধ্যেই যায়। এটা কম্প্রিহেনশনের মধ্যেও যায়, অ্যাপ্লিকেশনের মধ্যেও যায়। কম্প্রিহেনশনের মধ্যেও যায়, অ্যাপ্লিকেশনের মধ্যেও যায়। কারণ আপনারা অনেক সময় দেখবেন যে বলে যে এক মানে এক মানে একটা অঙ্ক দিয়ে বলে এটাকে কনভার্ট করো, মানে 1 কিলোমিটার সমান কত মিটার, বাচ্চাদের এরকম অঙ্ক থাকে। তো 1 কিলোমিটার সমান কত মিটার, 1 লিটার সমান কত মিলিলিটার, এরকম অঙ্ক থাকে, কনভার্ট করো। তো এই ক্ষেত্রে কিন্তু এটা কম্প্রিহেনশন বেসড কোশ্চেন এবং অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন দুটোর মধ্যেই যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, যদি বলি আইডেন্টিফাই, আইডেন্টিফাই, তাহলে এটা কোথায় যাবে? এর মধ্যেই যাবে, কম্প্রিহেনশন বেসড কোশ্চেনে যাবে, তাই তো? তাহলে কম্প্রিহেনশন বেসড কোশ্চেনের ক্ষেত্রে আপনারা এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। আরো যদি কারোর মাথায় কোনো মানে শব্দ থাকে বলতে পারেন। ঠিক আছে। এবার হাউ। সামারাইজ। হ্যাঁ, সামারাইজ করা, ঠিক, সামারাইজ করা। কিন্তু সামারাইজ করা হচ্ছে কম্প্রিহেনশনের মধ্যে যাবে নাকি সিনথেসিসের মধ্যে যাবে বলুন তো? সিনথেসিসের মধ্যে আসছে সামারাইজ। হুম, সমন্বয় সাধন করছেন তো সামারাইজ করা মানে, তাই না? স্যার HOW। হ্যাঁ হাউ মানে কোনো কোশ্চেন যদি মানে হ্যাঁ, HOW দিয়ে হাউ, start। হাউ, হাউ মানে কিভাবে। হ্যাঁ, কিভাবে দিয়ে প্রশ্ন করলে এটা কম্প্রিহেনশন বেস কোশ্চেন হয়, হ্যাঁ হবে হাউ দিয়ে। আর হোয়াই হবে না? হোয়াই না, হ্যাঁ হতে পারে। হ্যাঁ হতে স্যার পারে হবে। না, হবেই। হবে, হ্যাঁ ওয়াই হবে। এবার দেখুন অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন, এটা লাস্ট। অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, আপনারা এই ধরনের প্রশ্নই করবেন পরীক্ষার ক্ষেত্রে। আপনাদের যে ব্লু প্রিন্ট করতে হয় না, সেই অভিক্ষার ক্ষেত্রে, মানে যেটাকে আমরা অভিক্ষা বলি আর কি, সেই ব্লু প্রিন্ট করার সময় আপনাদেরকে কিন্তু এই ধরনের প্রশ্ন করতে হয় আর কি। আপনারা নিশ্চয়ই করেছেন, কর্মপত্র তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনারা এগুলো করেছেন। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। কি কি আছে অ্যাপ্লিকেশন বেসডের মধ্যে? অ্যাপ্লাই আছে, আর কি আছে 2 নম্বরে আছে, কি বলা যেতে পারে, ডেমনস্ট্রেট কারণ বলা যেতে পারে। নির্ণয়টা হ্যাঁ, স্যার, কারণ নির্ণয়টা কি হবে? কারণ কারণ নির্ণয় করো, তাহলে এটা বোধের মধ্যে যাবে। ঠিক আছে, কারণ নির্ণয় করো মানে বিষয়টা না বুঝলে তার কারণ নির্ণয় করতে পারবে না। তারপরে আসছে ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট। 3 নম্বর শব্দটা দেখুন, আমি যদি বলি ইলাস্ট্রেট, একটু আগে বলেছি ইলাস্ট্রেট। আরো নতুন একটা দুটো শব্দ তো বলছি, ইন্টারপ্রেট, ইন্টারপ্রেট, ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা, এটা যাচ্ছে। আচ্ছা, 5 নম্বর আপনি বলতে পারেন, মনে করুন স্কেচ, যেটা একটু আগে বলেছিলাম, স্কেচ, SKETCH, স্কেচ, এটা বলতে পারেন। আর কি বলা যেতে পারে, সমস্যার সমাধান, সলভ, সলভ দ্য প্রবলেম, এটাও হতে পারে সলভ। 7 নম্বর আমাদের হতে পারে, কি বলা যেতে পারে 7 নম্বর, কার মাথায় আসছে? ইমপ্লিমেন্টেড। হ্যাঁ, ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট। আচ্ছা, আর একটা শব্দ আমি বলি, সেটা হচ্ছে মডিফাই। শুনেছেন এই মডিফাই শব্দটা? হ্যাঁ হ্যাঁ স্যার শুনেছি। মডিফাই নাউন না ভার্ব? মডিফাই ভার্ব মডিফাই হচ্ছে। ভার্ব স্যার, মডিফিকেশন হচ্ছে নাউন। ভার্ব। হ্যাঁ, মডিফিকেশন হচ্ছে না। আর এর অ্যাডজেক্টিভ কি হবে? মডিফাইড। ইয়েস, মডিফাইড, ঠিক ঠিক মডিফাইড হবে স্যার। ঠিক বলেছেন। আচ্ছা, আর কি বলা যেতে পারে বলুন তো? আমি যদি বলি চেঞ্জ, চেঞ্জ দিয়ে যদি আমি কোনো প্রশ্ন তৈরি করি, চেঞ্জ, পরিবর্তন করো, তাহলে সেটাও অ্যাপ্লিকেশনের মধ্যে যাবে না? আমি আর একটা শব্দ বলতে পারি, চুজ, নির্বাচন করো, এটাও একটা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন। তাহলে এরকম অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আমরা করতে পারি। তো এইগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তালিকাটা কি হবে?
তালিকা তালিকা, তৈরি। লিস্ট লিস্ট ওটা, তালিকা মানে হ্যাঁ লিস্ট। স্যার। লিস্ট হয়ে যাবে এইখানে, এইখানে হয়ে যাবে। নলেজ জ্ঞানমূলক। নলেজে। ঠিক আছে, হুম লিস্ট হয়ে স্যার। যাবে। এবার একটা জিনিস না, এখানে একটা জিনিস ভালো করে বুঝুন। যদি ডিরেক্ট উত্তরটা আপনি পেয়ে যান তাহলে হচ্ছে নলেজ, আর যদি আপনাকে বুঝে বের করতে হয় তাহলে সেটা কম্প্রিহেনশন। অনেক সময় তো থাকে যে মনে করুন এমন কিছু কম্প্রিহেনশন দিল, মানে আনসিন প্যাসেজ দিল যেখানে সরাসরি উত্তর আছে, আবার এমন কিছু আনসিন প্যাসেজ দিল যেখানে সরাসরি উত্তর পাওয়া যায় না, হয় না এরকম? তাহলে এইটা হচ্ছে আপনাদেরকে করতে হবে। এবার আপনারা যাদের যাদের সমস্যা আছে বলুন। একটা পার্ট আমি করলাম, কিন্তু একটা পার্ট, এবং সেই পার্টটা কিন্তু আপনাদের হলিস্টিক রিপোর্ট কার্ডের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরো দুটো পার্ট আছে, অ্যাফেক্টিভ আর সাইকোমোটর, ওখানেও কিন্তু আমাদের কাজ করতে হবে। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ বলুন। স্যার আমাকে যদি ধরে মানে আমি যখন ইন্টারভিউ দিতে যাব বলবেন হয়তো ওনারা যে ব্লুম ট্যাক্সোনমি কি, এটা যখন আমি বলে দিলাম, এটা বলার পর হয়তো ধরতে পারবে আপনি কিভাবে এর প্রয়োগ করবেন, তো এটারই একটু অ্যান্সার বলে দিন না যে ব্লুম ট্যাক্সোনমি আপনি কি জন্য বা শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ কি করবেন। জন্য তো বলেই দেওয়া হলো, কি জন্য তো হ্যাঁ কি বলেই জন্য দেওয়া না হলো, যাতে করে কিভাবে। শিক্ষার্থীর জ্ঞান গঠন করতে পারি আমরা, তাই তো? হ্যাঁ তাহলে স্যার জ্ঞান কিভাবে বা। গঠনের ক্ষেত্রে এটা এটা গেল। এবার আপনি এক্ষেত্রে উদাহরণ দিয়ে বোঝাবেন যে জ্ঞানমূলক যে ক্ষেত্রটা তার যে 6টি ধাপ রয়েছে, সেই 6টি ধাপকে আপনি উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবেন। নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস আর ইভালুয়েশন, এই প্রত্যেকটা স্তরের আপনি একটা করে উদাহরণ দেবেন যে এইভাবে আমি ছাত্রছাত্রীদেরকে এই ব্লুমের ট্যাক্সোনমির যে কগনিটিভ যে সাইডটা রয়েছে বা ক্ষেত্রটা রয়েছে তাকে আমি এইভাবে তার ডেভেলপমেন্ট করাতে পারবো। যেমন জ্ঞানমূলকের ক্ষেত্রে আপনি কোনো বিষয় পড়ালেন এবং পাঠদান করার মাধ্যমে বিষয়টিকে আপনি আয়ত্ত করালেন, মানে জাস্ট বাই মেমোরাইজেশন, জাস্ট ফর বাই রিকল, এর মাধ্যমে সেটা হয়ে গেল আপনার নলেজ। আপনি সেখানে কোনো জ্ঞান পেলেন কিন্তু বোধ হলো না। এইবার ধীরে ধীরে আস্তে আস্তে একটা শিশু শিক্ষার্থী যখন বিদ্যালয়ে আসে তখন প্রথমে তার জ্ঞান যে লেভেলটা, মানে জ্ঞানের যে স্তরটা বা নলেজ যে লেভেল, সেটাকে আপনি প্রথমে স্ট্রং করবেন। তারপরে ধীরে ধীরে তার বোধের জায়গাটাকে স্ট্রং করতে হবে, অর্থাৎ যে বিষয়টি আপনি পড়াচ্ছেন সেই বিষয়টির যে অন্তর্নিহিত অর্থ এবং তার যে আম, মানে উপলব্ধির জায়গা, সেগুলোকে আপনি উপস্থাপন করবেন শিক্ষার্থীদের সামনে। তারপরে সেই টপিকটি, মানে সেই বিষয়টি কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় বা ব্যবহার উপযোগী ক্ষেত্র কোনগুলো, সেগুলোকে আপনি তাদেরকে উপস্থাপন করবেন তাদের সামনে, বা তাদেরকে উপস্থাপন করতে পারেন আপনি, অথবা তাদেরকে আপনি সহায়তা প্রদান করতে পারেন, অ্যাসিস্ট করতে পারেন যে তারা যাতে সেই মানে প্রয়োগের জায়গাগুলোকে নিজেরা অনুধাবন করতে পারে বা নিজেরা বুঝতে পারে, এটাও করতে পারেন। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে এবং বড় সমস্যাটিকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার স্তরে ভেঙে নিয়ে তাকে বিশ্লেষণ করা, এটাও কিন্তু একটা শিক্ষার অঙ্গ। এভাবেও কিন্তু আমরা শিখি। এইভাবে ধীরে ধীরে আপনি প্রত্যেকটা স্তরকে বোঝাতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনি যখন শুরুটা করবেন তখন যদি আপনার বাচনভঙ্গি এবং আপনার বলার যে জায়গাটা সেটা যদি খুব সুন্দর হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার আর কোনো সমস্যা জায়গা থাকবে না। মানে সমস্যা জায়গা থাকবে না বলতে আপনাকে কিন্তু আর ওই শেষ পর্যন্ত নাও নিয়ে যেতে পারে। দেখা গেল আপনার উত্তরে ওরা প্রথমে খুশি হয়ে গেল, ওরা সন্তুষ্ট হলো, কন্টেন্টেড হলো, তখন কিন্তু আপনাকে আর দ্বিতীয়বার ওরা কিন্তু আর এই বিষয়ে আর কিছু প্রশ্ন করবে না। তবে শুরুটা ভালো করে দিতে হবে ব্লুমের ট্যাক্সনমির ক্ষেত্রে যদি প্রশ্ন করে। যেভাবে আমি বললাম প্রত্যেকটা স্তর আপনি প্রথমে স্তরগুলোর নাম বলে দিলেন যে জ্ঞানমূলক ক্ষেত্রে আমি মানে বেঞ্জামিন ব্লুম জ্ঞানমূলক ক্ষেত্রে এই স্তরগুলোর কথা উল্লেখ করেছেন, এবং এই স্তরগুলোর যথাযথ বিকাশ সাধনের মাধ্যমে বা ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা একটি শিক্ষার্থীর সার্বিক উন্নতি ঘটাতে পারি। মানে জ্ঞানমূলক ক্ষেত্রে সার্বিক উন্নতি ঘটাতে পারি। কিভাবে ঘটাতে পারেন সেটা এবার ধীরে ধীরে একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারেন। এইভাবে বোঝা গেল?
হ্যাঁ স্যার, স্যার বোঝা বলছি গেছে। আমার একটা প্রশ্ন আছে। হুম। আর স্যার বলছি, এইচপিআরসি অর্থাৎ হলিস্টিক রিপোর্ট কার্ডে এটি কোথায় ব্যবহার হচ্ছে, মানে এর ক্ষেত্রটা কোথায়? হলিস্টিক রিপোর্ট কার্ড হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ব্যবহার হচ্ছে বিদ্যালয়ে, না, ঠিক আছে? ওখানে এই ব্লুম ট্যাক্সোনমি কি ইউজ হচ্ছে সেটাই আর কি হ্যাঁ, জিজ্ঞাসা করছি, যদি অবশ্যই ওনারা অবশ্যই জিজ্ঞেস অবশ্যই করেন। ব্লুমের ট্যাক্সোনমি ইউজ হচ্ছে তো। এখানে ব্লুমের ট্যাক্সোনমি দেখুন, আপনারা যদি হলিস্টিক রিপোর্ট কার্ডটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে ওখানে দেখবেন জ্ঞান গঠনকালীন মূল্যায়ন, যেটাকে বলা হয়েছে প্রস্তুতিকালীন মূল্যায়ন, পর্যায়ক্রমিক মূল্যায়ন, এই যে মূল্যায়নগুলো রয়েছে, এই মূল্যায়নের ক্ষেত্রে আপনি যে প্রশ্নগুলো করছেন, যে জ্ঞানমূলক প্রশ্ন, বোধমূলক, দক্ষতামূলক, প্রয়োগমূলক, সেখানে আপনি শিক্ষার্থীদের এই প্রশ্নগুলোর মুখোমুখি করাচ্ছেন, তাহলে এই জায়গাগুলো কোথা থেকে আসলো? ব্লুমের থেকেও তো আসলো নাকি? হ্যাঁ ব্লুমের হ্যাঁ ট্যাক্সোনমি থেকেই তো আসলো। হ্যাঁ স্যার। তারপরে ওখানে দেখবেন বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস রয়েছে, মানে আচরণে বৌদ্ধিক ক্ষেত্র। সেখানে দেখবেন রয়েছে সেলফ অ্যাওয়ারনেস, কমিউনিকেশন স্কিল, কোলাবোরেটিভ থিঙ্কিং বা ক্লাসিফিকেশন, এরকম পরপর রয়েছে প্রায় 10টা মতন স্কিল রয়েছে। তাহলে এগুলো তো ওর কগনিটিভ ক্ষেত্রেরই এক একটা অংশ নাকি? দেখুন, একটা জিনিস ভালো করে বুঝুন, কগনিটিভ মানে এটা নয় যে আপনি বাংলায় কত পেলেন, ইংরেজিতে কত পেলেন, অঙ্কে কত পেলেন বা পরিবেশে কত পেলেন। এটা কগনিটিভ ক্ষেত্রর মধ্যে পড়লেও এটা সম্পূর্ণ কগনিটিভ ক্ষেত্র নয়। কগনিটিভ ক্ষেত্রের মধ্যে আপনার কিন্তু প্রত্যেকটা বিষয় রয়েছে, যেমন ফর্মেটিভ সামেটিভ অ্যাসেসমেন্ট রয়েছে, ঠিক তেমনি ভাবে আপনার কমিউনিকেশন স্কিল কতটা, আপনি শিক্ষার্থীদের সঙ্গে, আপনি না, শিক্ষার্থীরা আপনার সঙ্গে কতটা কমিউনিকেট করছে, বা অন্যান্য স্টুডেন্টসদের সাথে তার যারা সহপাঠী রয়েছে, সহপাঠীদের সঙ্গে কিভাবে আহ, আহ, মানে কমিউনিকেশন করছে, এটা একটা খুব সুন্দর বিষয়। এটাও কিন্তু একটা কগনিটিভ যে ডোমেন, তারই একটা পার্ট। আপনি যখন কোলাবোরেটিভ থিঙ্কিং, যেটাকে বলা হচ্ছে সমবেত চিন্তন, সবাই মিলে একসাথে চিন্তা করে কোনো একটা সমস্যার সমাধানের চেষ্টা করছে, এটাও একটা কগনিটিভ পার্ট। তাহলে দেখুন প্রত্যেকটা জায়গা, এদিকে যদি আমি বলি, আরেকটা রয়েছে, যেমন আমি একটু এখানে লিখি, হ্যাঁ, দু একটা জায়গা একটু বলে দিই, তাহলে মোটামুটি আপনার জায়গাটা হয়ে যাবে। যেমন বোঝা বোঝা যাবে, লার্নিং লার্নিং এটা একটা, মানে একটা ইন্ডিকেটর আছে, হলিস্টিক রিপোর্ট কার্ডের একটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ সরি লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। ভালো করে দেখুন, এইচপিআরসি যেটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সেটা সম্পূর্ণরূপেই কিন্তু ইয়ের উপরে নির্ভর করে তৈরি হয়েছে, কগনিটিভ ডোমেনের উপরে। এছাড়াও আরো অন্যান্য ডোমেন আছে, কিন্তু কগনিটিভ ডোমেনের উপরে মেইনলি ফোকাস করা হয়েছে। সেই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি কগনিটিভ ডোমেনটা ভালো করে পড়তে হবে। এবং এটা এখান থেকে প্রশ্ন আসবে, সেটা ইন্টারভিউতে হোক বা টেটে হোক, কগনিটিভ ডোমেনের উপরেই কিন্তু প্রশ্নটা আসে মেনলি। দেখুন এখানে এই যে এর বাংলাটা কি, এর বাংলা হচ্ছে শিখনের বৌদ্ধিক দক্ষতা, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। শিখনের ক্ষেত্রে মানে লার্নিং এর ক্ষেত্রে বৌদ্ধিক যে দক্ষতা, পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন মানে কগনিটিভ মানে বৌদ্ধিক, লার্নিং মানে শিখন, এখানে হচ্ছে পার্সপেক্টিভ মানে দক্ষতা, আর ডোমেন মানে ক্ষেত্র। এবার ভালো করে দেখুন, শিখনের দক্ষতা বৌদ্ধিক ক্ষেত্র, তা তো না, শিখনের ক্ষেত্রে বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্র, এই হচ্ছে বিষয়। তাহলে এর এর মধ্যে কি আছে, এর মধ্যে একটা ইন্ডিকেটর আছে, মনে করুন লার্নিং গ্যাপস, LEARNING, লার্নিং গ্যাপস। লার্নিং গ্যাপস বলতে ওর কোনো শিখনের কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেছে কিনা, ঠিক আছে? এইটা কিন্তু আপনাকে ওখানে উল্লেখ করতে হবে। যদি না ঘটে তেমন কোনো শিখনের ক্ষেত্রে, যদি কোনো গ্যাপ বা কোনো বিচ্ছেদ বা বিচ্ছিন্নতা না আসে, তাহলে আপনি ওখানে নীল বলে লিখবেন। আর যদি আসে তাহলে আপনাকে সেই শব্দটা ওখানে উত্থাপন করতে হবে, বা সেটা ওখানে বলতে হবে যে কি সমস্যা হয়েছিল বা কি সমস্যা হয়েছে, ফার্স্ট সামেটিভে কি হয়েছে, সেকেন্ড সামেটিভে কি হয়েছে, বা থার্ড সামেটিভের ক্ষেত্রে কি হয়েছে, এটা করতে হবে। মানে অ্যাকচুয়ালি এটা সামেটিভ তো না, ফর্মেটিভ ধরে করা হয়। যাই হোক, লার্নিং গ্যাপস হচ্ছে এটা একটা ইন্ডিকেটর। এবার আপনি আমাকে বলুন লার্নিং গ্যাপস মানে কি? অ্যাজ ইউজুয়ালি আপনি বুঝতেই পারছেন এটা একটা কগনিটিভ ডোমেন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার।
লার্নিং গ্যাপস হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা কগনিটিভ ডোমেন, পরিষ্কার কথা। যেমন আর একটা রয়েছে শিখনের প্রতিবন্ধকতা, যেমন লার্নিং যে ডিফিকাল্টিসটা রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, যেমন ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, এগুলো যেগুলো রয়েছে, এগুলো এখানে উল্লেখ করতে হবে আপনাকে। লার্নিং যদি থাকে, আমি বলছি না থাকবেই, নাও থাকতে পারে, না থাকলে নীল লিখবেন, কিন্তু থাকতেও তো পারে। তাহলে এটাও একটা কগনিটিভ ডোমেনের জিনিস না, ইন্ডিকেটর না? শিখন যখন রয়েছে তখন এটা বৌদ্ধিকের ক্ষেত্রে চলে আসছে না? হ্যাঁ বলুন, স্যার। বুঝতে পারছেন? এইচপিআরসি খুব যে কঠিন বিষয় নয়, আবার আপনারা যদি ভালো করে না বোঝেন তাহলে এটার মধ্যে জটিলতা আছে। যেমন একটা ছাত্র ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারছে কিনা ভালো করে দেখুন। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে, ক্রিটিক্যাল থিঙ্কিং কোথায় হয়? সায়েন্সের ক্ষেত্রে হয়, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে হয়, ইভিএস এর ক্ষেত্রে হয়, যেটা, তাই না? হয়তো এবার এই এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে চিন্তা, এবার এই বলুন তো চিন্তার ক্ষেত্রটা কার সঙ্গে যুক্ত? অ্যাফেক্টিভ, সাইকোমোটর না কগনিটিভ? কগনিটিভ ডোমেনের সাথে। তাহলে এটা একটা হয়ে গেল কগনিটিভ ডোমেনের পার্ট। মানে আপনি যদি দেখেন তাহলে পুরো হলিস্টিক রিপোর্ট কার্ডটা জুড়েই রয়েছে কগনিটিভ ডোমেনের দাপাদাপি, মানে প্রচন্ডভাবে কগনিটিভ ডোমেনের উপরে এখানে মানে ইয়ে করা হচ্ছে, মানে এমফাসাইজ করা হচ্ছে। কিছু অ্যাফেক্টিভ ডোমেনও রয়েছে, যেমন সমানুভূতির দক্ষতা বলে একটা ডোমেন আছে, এমপ্যাথি স্কিল। এই এমপ্যাথি আসলে আপনার কগনিটিভ নয়, এটা একটা অ্যাফেক্টিভ ডোমেন। এমপ্যাথি স্কিল আমি যদি বলি, এমপ্যাথি মানে সমানুভূতি। তো সমানুভূতি মানে আপনারা জানেন সহানুভূতির থেকেও উচ্চ স্তরে রয়েছে এমপ্যাথি। এমপ্যাথি স্কিল এটা কিন্তু আপনার কগনিটিভ নয়, এটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন, এমপ্যাথি। যেমন আপনাকে আমি বললাম কোঅপারেশন স্কিল, কোঅপারেশন মানে সহযোগিতা, এটা আপনার কার মধ্যে পড়ছে? এটা কোন ডোমেনের মধ্যে পড়ছে? এই স্কিলটা সহযোগিতা অ্যাফেক্টিভ। করছে, অ্যাফেক্টিভ না? হ্যাঁ স্যার। অ্যাফেক্টিভ না? না বুঝলে জিজ্ঞেস করবেন অ্যাফেক্টিভ হলো কেন, জিজ্ঞাসা করুন আমাকে যদি না বুঝেন। হ্যাঁ স্যার, সহযোগিতা এফেক্টিভই করছে, হবে। সহযোগিতার সঙ্গে একটা হৃদয় বা মূল্যবোধের জায়গা জড়িত আছে, হ্যাঁ কি না? সহযোগিতা আমরা কখন করি মানুষকে? যখন আমি মন থেকে চাই, ঠিক কি না? তাহলে হ্যাঁ স্যার। সেক্ষেত্রে এটা অ্যাফেক্টিভ ডোমেনের মধ্যে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে বিষয়গুলোকে বুঝতে হবে, যতগুলো ডোমেন আছে সেই ডোমেনগুলো কোন, যতগুলো স্কিল আছে কোনটা কোন ডোমেনের মধ্যে যাচ্ছে, এটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন যদি ডোমেনগুলো সম্পর্কে আপনার ধারণা থাকে। যেমন আমি বললাম, ভালো করে বুঝুন, আমি বললাম মনে করুন আহ, বলা যেতে পারে, কি বলা যেতে পারে, ডিসিশন মেকিং স্কিল বলে একটা স্কিল আছে, ডিসিশন মেকিং স্কিল। এটা কোন কোন ডোমেনের মধ্যে যাবে? কগনিটিভ। 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 একদম কগনিটিভ, কারণ বিচার বুদ্ধি না দিয়ে তো সে ডিসিশন করতে পারবে না, তাই না? তাহলে এটা, এই যে আপনি বললেন না যে ব্লুমের ট্যাক্সোনমির সঙ্গে হলিস্টিক রিপোর্ট কার্ডের কি সম্পর্ক আছে, এই হচ্ছে একটা সম্পর্ক। দেখুন প্রত্যেকটা স্কিল তার কগনিটিভ ডোমেন বলুন বা সাইকোমোটর ডোমেন বা অ্যাফেক্টিভ ডোমেন এর মধ্যে কিন্তু যুক্ত রয়েছে, ঠিক কি না? হ্যাঁ ঠিক স্যার। তো? বলছি স্যার এই, হ্যাঁ স্যার, হুম, বলুন। বলছি স্যার এইচপিআরসির ক্ষেত্রে এই যে ব্লুমসের 3টে ডোমেইন আছে, 3টে ডোমেইন পুরোটাই কাজ করছে নাকি যে কোনো একটা কোনো ক্ষেত্রে বাদ যেতে পারে বা 3টেই একসঙ্গে ব্যবহার হতে পারে? না দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার 3টে আলাদা আলাদা ক্ষেত্র আছে। দেখো তুমি যখন আহ, ওই যে বাংলা শিক্ষা পোর্টাল, সেটা এখানে একটা পোর্টাল আছে এসএমএস পোর্টাল, মানে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলা হয়, একটু লিখে দিই,
স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমে তোমাকে মার্কস এন্ট্রি করতে হয়। প্রত্যেকটা স্কুলের একটা পাসওয়ার্ড এবং একটা আইডি আছে, সেই আইডিতে ঢুকে ওখানে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস আপলোড করতে হয় একটা ইয়ারে, একাডেমিক ইয়ারে। তো সেখানে তোমার 5টা জায়গা আছে, আমি তোমাকে একটু বলে দিই। প্রথমে তোমাকে ফরমেটিভের নাম্বার তুলতে হয়, ভালো করে দেখবে। তারপরে তোমাকে সামেটিভের নাম্বার তুলতে হবে। ফরমেটিভ না তুললে সামেটিভ তোলা যায় না, এটা হচ্ছে নিয়ম। ফরমেটিভ এবং সামেটিভ যখন তুমি তুলে ফেললে, তারপরে তোমাকে আর একটা জায়গা দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। সেটা হচ্ছে যেটাকে আমরা বলছি এলপিসিডি। এলপিসিডি এবার কি, হোয়াট ইজ এলপিসিডি? লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। এলপিসিডি এর নাম্বার তুলতে হবে। এটা নাম্বার নয়, এখানে তোমাকে টেক্সট লিখতে হবে, মানে কার কি ঘাটতি আছে, কার কি ভালো দিক আছে, কার কি খারাপ দিক আছে, এখানে টেক্সট লিখতে হবে। তারপরে তোমাকে চলে যেতে হবে বিসিও। বিসিও এটা পরের ধাপ। বিসিও মানে কি? বিহেভিয়ারাল বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস। বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, এখানে তোমাকে গ্রেড দিতে হবে। গ্রেড, জিআরএডি, এবিসিডি 4টে গ্রেড আছে, যেটা তুমি দিতে চাও একটা স্টুডেন্টের দিতে পারো। 3টে ফরমেটিভ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তুমি সবকটা ফরমেটিভে তোমাকে গ্রেড বসাতে হবে। এলপিসিডিতে তোমাকে টেক্সট লিখতে হবে, টেক্সট। সামেটিভে তোমাকে মার্কস দিতে হবে, ফরমেটিভে তোমাকে মার্কস দিতে হবে, মানে নাম্বার বসাতে হবে। এবার লাস্ট আর একটা পার্ট আছে, সেটাকে কি বলছে দেখো। আমি দুটো তো বলেছি, আর একটা আছে, আমি বলেছি 3টে আছে এরকম ক্ষেত্র। এটাকে বলা হচ্ছে ডিপিএলএস। ডিপিএলএস, এই ডিপিএলএস এর ফুল ফর্ম হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, মানে জীবনের কিছু দক্ষতা সমূহ এবং চরিত্রের উন্নতিকরণ, বিকাশকরণ। এই যে 5টা তোমাকে বললাম না, একটা স্টুডেন্টের, তুমি সে যে ক্লাসেরই ধরো 1 2 3 4 5 যাই হোক, সেই প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের এই 5টা করে সেগমেন্ট আছে এসএমএস পোর্টালে, অথবা তোমার এইচপিআরসির যে মার্কশিট রয়েছে, যেটাকে আমরা হার্ড কপি বলছি, সেই হার্ড কপিতেও কিন্তু এই 5 রকম জায়গা রয়েছে, তোমাকে কিন্তু সেটাকে পূর্ণ করতে হবে। এবার তুমি আমাকে যে প্রশ্নটা করেছিলে, কি করেছিলে না, কগনিটিভের সাথে যুক্ত নাকি সবার সাথেই যুক্ত। এবার তুমি দেখতে পাবে যে এলপিসিডি এটা কগনিটিভের সাথে যুক্ত, আবার এর মধ্যে অ্যাফেক্টিভ সেক্টর রয়েছে। যেমন এখানে রয়েছে এরিয়া অফ ইন্টারেস্ট, মানে তোমার মনোযোগ বা তোমার আগ্রহের জায়গা কোনটা। এবার আগ্রহ, মনোযোগ এটা পারতপক্ষে আমাদের অ্যাফেক্টিভ, মানে আমাদের অনুভূতিমূলক জায়গার সঙ্গে যুক্ত থাকে। আবার তুমি বিসিওতে চলে যাবে, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, সেখানে দেখবে যে কিছু কিছু জায়গা রয়েছে, সেখানে কগনিটিভের পার্টও যেমন রয়েছে, আবার অ্যাফেক্টিভের পার্টও রয়েছে। আবার ডিপিএলএস, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল, সেখানে তুমি চলে যাবে, সেখানে দেখবে অ্যাফেক্টিভ রয়েছে, কগনিটিভ রয়েছে, এবং সেখানে সাইকোমোটরের ব্যাপারটাও রয়েছে। কারণ সাইকোমোটরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে, মনে করো ওখানে একটা স্কিল রয়েছে, সেই স্কিলটা হচ্ছে মনে করো লিডারশিপ স্কিল রয়েছে। এবার লিডারশিপ স্কিলের ক্ষেত্রে তোমার কিন্তু সক্রিয় থাকতে হবে নিজেকে। তুমি একজন লিডার হবে, তুমি কাউকে নেতৃত্ব দেবে, তুমি সক্রিয় নও, নিষ্ক্রিয় হয়ে পড়ছো, তাহলে কিন্তু তুমি লিডার হতে পারবে না। তাহলে লিডার হিসেবে তোমাকে সক্রিয় থাকতে হবে। তাহলে এই সক্রিয়তা কিন্তু তোমার পেশিগত সক্রিয়তাকেও বোঝায়। তাহলে এটা কিন্তু একটা সাইকোমোটর ডোমেনের একটা স্কিল বলা যেতে পারে। তাহলে প্রত্যেকটা স্কিল কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে ব্লুম ট্যাক্সোনমি কিন্তু এইচপিআরসির উপরে প্রভাব বিস্তার করেছে, এটাই বলতে চাইছি। হয়েছে? হ্যাঁ স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে, করি এবার একটু। হ্যাঁ হ্যাঁ। স্যার এখানে ফার্স্ট ফরমেটিভ সামেটিভ এর পরে রিপোর্ট কার্ডে যেটা লেখা ছিল
শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। এখানে 7টা মতো ওখানে ক্ষেত্রসমূহ আছে, হুম বা কিছু কিছু স্কিল আছে, যেমন বুদ্ধিমাত্রার বৈচিত্র্য, হুম প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স বা এরিয়া অফ ইন্টারেস্ট, হুম তারপর হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, এগুলো আছে। তারপরে একটা অপশনে আছে যে আচরণের বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ, হুম বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস। সেখানে কিছু গ্রেড আছে, যে হুম ভেরি গুড, গুড, স্যাটিসফ্যাক্টরি, এগুলো আছে। এটা আবার 10টা আছে, হ্যাঁ। হুম এটার পরে আবার শেষে একটা আছে যে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল, ব্যক্তিত্ব জীবনশৈলীর বিকাশ। হুম এখানে কিছু গ্রেড আছে, গ্রেডের এবারে 15টা মতো স্কিল আছে। হুম এবার আমাকে যদি বলা হয় যে এইচপিআরসি তে মোট কটি স্কিলের কথা বলা হয়েছে, ঠিক কোন জায়গা থেকে কোন স্কিলের কথা বলবো? মানে এরকম আলাদা আলাদা করে বলবো যে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রে আমি 7টা হুম স্কিল, হুম বা আচরণের বৌদ্ধিক ক্ষেত্রে প্রকাশের হুম এরকম হুম 10টা স্কিল, একদম হ্যাঁ, এটা এরকম ভাবে বলতে হবে। হুম আর ব্যক্তিত্ব বা জীবনশৈলীর ক্ষেত্রে এখানে আমরা 15টা স্কিল পেয়েছি, তাই তো? এটাই স্কিল তুমি কটা পেয়েছো এখানে বলো দেখি। স্কিল। এটা যেটা বললাম যে প্রথমে যেটা পেয়েছি, শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্র সমূহ, দেখো, যেটা লার্নিং। বৌদ্ধিক ক্ষেত্র যেটা বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্র সমূহ, ওগুলো কোনো স্কিল নয়, ওগুলো কোনো এই যে স্কিল নয়। ওগুলো যদি প্রথম, স্কিল হতো তাহলে হ্যাঁ, তোমার ওখানে গ্রেডেশন সিস্টেম থাকতো, এবিসিডি লিখতে হতো। ওখানে কি এবিসিডি লেখা আছে? না, এখানে এবিসিডি লেখা নেই। এখানে শুধু আপনাকে লিখতে হবে যে প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে কেমন করেছে, মানে ওয়ান ওয়ার্ড বা এরকম কিছু একটা ওয়ার্ডে তার সম্পর্কে লিখতে হবে। হ্যাঁ, এবার সেইটা তুমি ওখানে লিখছো যখন, তাহলে তুমি ওখানে কি করে বলতে পারছো যে ওখানে স্কিল আছে? এবার তুমি একটা জিনিস ভালো করে বোঝো, বিশেষ শিখনে প্রতিবন্ধকতা যদি আমি বলি, স্পেশাল লার্নিং ডিফিকাল্টিস, এবার সেটা কি কোনো মানুষের স্কিল হতে পারে? না, এটা তার সম্বন্ধে একটা অবজারভেশন, তাই তো? মানে হ্যাঁ। জাস্ট একটা কগনিটিভ লার্নিং ডোমেনের গ্যাপ ক্ষেত্র। যদি বলি, শিখনে অপূর্ণতা, এটা কি স্কিল হতে পারে? না। স্কিল তো সেটাই হবে। আমি যদি বলি ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে গভীর চিন্তা করছে, এটা তার স্কিল হতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে একদম। স্কিল তোমার দুটো জায়গায় আছে, একটা 10টা, একটা 15টা। এই যেটা 7টা তুমি বলছো এলপিসিডি, লার্নিং হুম, পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, ওইটা কিন্তু তোমার স্কিল নয়। বেশ, এটা একটা গেল। আর একটা কথা হচ্ছে যে স্যার, এইচপিআরসি তে ব্লুম তো ব্যাপকভাবে ইউজ হয়েছে, এটা তো বোঝা গেল। গেস্টাল্ট মতবাদ বা গেস্টাল্ট থিওরি, আরেকটা কি ওটা? ওটাই অন্তর্দৃষ্টি হ্যাঁ, থিওরিটাকে গেস্টাল্ট বোঝাবে। কি কোনোভাবে স্যার কিভাবে ব্যবহার হয়েছে? এটা কি হয়েছে? মানে আমি শুনেছিলাম যে গেস্টাল্টও ব্যবহার হয়েছে। ওটা তুমি যেটা শুনেছো, গেস্টাল্ট থিওরি। সেটা তো অবশ্যই ঠিকই শুনেছো, কারণ গেস্টাল্টের উপরেই তো দাঁড়িয়ে রয়েছে এই যে সমন্বয় সাধন, ভালো করে বুঝবে। সমন্বয় সাধন করছে, ঠিক আছে, পৃথকীকরণ করছে এই যে জায়গাগুলো। এখানে গেস্টাল্টের থিওরি যদি কাজ না করতো, তাহলে তোমার এই যে ফর্মেটিভ বা সামেটিভের যে জায়গাগুলো, তুমি যে প্রশ্ন করছো, তুমি যে তাদেরকে শেখাচ্ছ, বা তুমি যাদেরকে বিষয়টি সম্পর্কে অবগত করাচ্ছ, তারপরে প্রশ্ন করছো, সেই প্রশ্ন করানোর জায়গাগুলো আসতো না তো। এবং সেক্ষেত্রে তুমি তো তাদের মাধ্যমে, এখানে গেস্টাল থিওরির কথা হচ্ছে শিক্ষার্থী সক্রিয় ভূমিকা নেবে, শিক্ষার্থী হচ্ছে অ্যাক্টিভ। এবার তুমি ভালো করে লক্ষ্য করো যে ব্যক্তিত্ব বিকাশ যেটা হচ্ছে বা জীবনশৈলীর বিকাশ, ওখানে তুমি কোনো কিছু কি শিক্ষার্থীকে করিয়ে দিচ্ছ না, শিক্ষার্থী তার নিজের ইচ্ছায় বা নিজ চেষ্টায় সেটা সেই জায়গায় আসছে। জীবনশৈলীর বিকাশে নিজ চেষ্টাই করছে। দেখো, তুমি যদি রেসপেক্ট স্কিলের কথা বলো জীবনশৈলীর বিকাশে, তুমি একটা শিক্ষার্থীকে বা একটা ছাত্রকে জাস্ট বলতে পারো, কিন্তু তাকে কি কিভাবে সম্মান করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, একেবারে কি তুমি ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিতে পারো? এটা তার ভেতর থেকে আসে বিষয়টা, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো গেস্টাল্টের থিওরি রয়েছে। কারণ গেস্টাল্ট তো বলেছে যে শিক্ষার্থী সক্রিয় ভূমিকা নেবে, শিক্ষার্থী তার দর্শনের মাধ্যমে শিখবে, এবং শিক্ষার্থী সমন্বয় সাধন করবে, বিভিন্ন সমস্যাগুলোকে সমন্বয় সাধনের মাধ্যমে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে পারবে। এগুলো তো গেস্টাল্ট বলেছে, তাহলে এখানে তো তাই হচ্ছে। হুম। যেমন একটা বি কথা বলছি, ডিসিশন স্যার, মেকিং স্কিল। ডিসিশন মেকিং স্কিল যদি তুমি লক্ষ্য করো, একটা শিক্ষার্থী কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে, এক্ষেত্রে ওই যে শিম্পাঞ্জি সুলতান, সে কি করেছিল? সে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যে সিদ্ধান্তের মাধ্যমে সে দুটো আলাদা আলাদা লাঠিকে যুক্ত করে সে তার কাঙ্ক্ষিত বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছিল। তাহলে এক্ষেত্রে এই যে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে বিচার করলে আমরা বলতে পারি না এর মধ্যে গেস্টাল থিওরি আছে। হুম,
বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, স্যার যতটুকু এবার যতটুকু আমি বুঝি আমি বুঝিয়ে দিলাম। এতক্ষণে সব চলে গেছে অনেক। স্যার ওই যে উদাহরণটা বলছিলেন না, মানে জ্ঞান, বোধ, প্রয়োগ, এগুলো এগুলো স্যার আমি একটা বিষয়ের পরিপ্রেক্ষিতে বলছি, একটুখানি শুনবেন, আর যদি কোথাও ভুল থাকে সেটা একটু বলবেন। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, বলছি স্যার, জ্ঞানের ক্ষেত্রে দেখা গেল কোনো একটা শিক্ষার্থী সে ভারতবর্ষ সম্পর্কে জানতে চাইছে। এক্ষেত্রে সে যে বিষয়গুলো জানে বা হচ্ছে কোনো একটা উৎস থেকে সে জ্ঞান সংগ্রহ করলো, এটা তার জ্ঞান।